আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে ঢাকার কাহিনী, পুরান ঢাকার কাহিনী, পুরান ঢাকার নারিন্দা এলাকার। আচ্ছা, শুনি আমরা। আচ্ছা, নারিন্দা এলাকায় আপনার ওখানে একটা বাড়ি ছিল আর কি। সেই বাসাটা আর কি আপনার অনেকদিন ভ্যাকেন্ট পড়ে থাকে, কারণ ওদের ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই বাইরে থাকে। তো ফ্যামিলিটাতে একটা কেয়ারটেকার থাকতো, এবং ওই কেয়ারটেকার দীর্ঘদিন ওই বাসা দেখাশোনা করেছেন। তো এক পর্যায়ে ফ্যামিলি মেম্বারদের দুজন আর কি বাংলাদেশে ব্যাক করে। তো ব্যাক করার কারণ ছিল যে তাদের যে আপনার কেয়ারটেকার ছিল সে ওইখানকার মানে বাসার মধ্যে আর কি ছাদ থেকে পড়ে মারা যায় আর কি বাসার। তো এই কারণের জন্য ওদেরকে মানে ফোন করা হয় এবং জানানো হয়, তখন ওরা ব্যাক করে চলে আসে দুইজন, এসে বাসায় ওঠে এবং বাসার সবকিছু আপনার করে আপনার মানে চেক করে যে বাসায় কি হয়েছে না হয়েছে, মানে কি সমস্যাটা কি। তো এরকম কিছু পায় না। তো অনেকে মনে করে যে পুরানো বাড়ি এবং বাড়ির আপনার কনস্ট্রাকশন তো হয় না, পুরানো বাড়ি কোনো আছে, কোনো মতে হয়তো দেওয়াল ছাদ পিচ্ছিল ছিল, কোনো কারণে সে পিছলা পড়ে গেছে ছাদ থেকে। এনিওয়ে, তো ওরা দুজন ওখানে থাকে। তো একদিন যেটা হয় যে বড় ছেলেটা যেটা ছিল সে বিকালবেলা বাসায় বসে আছে এবং সে চিন্তা করছে যে বাড়িটায় কি করা যায়, এটাকে কি আপনার কোনো ডেভেলপার ফার্মকে দেবে অথবা এটা কি তারা নিজেরাই বিল্ড করবে, এরকম কিছু চিন্তা ভাবনা করছিল আর কি। তো এই পর্যায়ে ওই যে কেয়ারটেকার ছিল তার ওয়াইফ এসে দেখা করতে চায় না। তো বলে যে আচ্ছা ঠিক আছে আসো। তো চিন্তা করে যে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার আছে বা সামথিং লাইক দ্যাট। তো উনি বলে যে আচ্ছা আসতে বলো। তো মহিলা আসে, এসে দেখা করে, বলে যে আমার হাজবেন্ড তো আপনাদের এখানে অনেকদিন কাজ করতো, তো আপনাদের অনেক কিছুই সে এখানে সামলাতো, আপনাদের বাসার মানে সব দায়িত্ব সে রাখতো। আচ্ছা, তো সে তো মারা গেছে, আপনার তো কিছু দায়িত্ব আছে তার প্রতি, মানে তার ভাষায় আর কিছু বলছে যে কিছু দায়িত্ব বা কিছু দেওয়ার। তো সে বলে যে হ্যাঁ অবশ্যই আমি সেটা দেখবো। তো দায়িত্ব পালন করতো, বাড়ি দেখতো, এই সে করতো। তার কাছে বলে না আরো অনেক দায়িত্ব আপনাদের পালন করে রাখতো। তো বলে আমাদের আর কি দায়িত্ব পালন করতো, আমাদের এখানকার দায়িত্ব পালন করা হচ্ছে বাসা দেখে রাখা, বাসার মানে মেইনটেনেন্সটা দেখা, যেহেতু আমরা কেউ থাকি না এবং আমরা এখানে ভাড়াও দিই না, বিল টিল দেওয়া, পরিষ্কার রাখা, আর কি দায়িত্ব। বলে না তাহলে আপনারা জানেন না এখানে আরো কিছু দায়িত্ব ছিল। বলে কিরকম? বলে সেটা আপনি আপনার মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞেস করে নিন। তো সে এটাতে বেশ অকওয়ার্ড ফিল করে, বলে আমার মুরব্বীদের কাছ থেকে। তো বলে আচ্ছা আপনি এখন যান, আমি পরে কথা বলবো আপনার সাথে। তো বলে তাকে বিদায় দেয়। তো সে যেটা করে, সে তার বাসায় ফোন করে, এমনি নর্মাল কথাবার্তা বলে রাতের বেলা, কথা বলতে বলতে বলে যে তো মারা গেছে, এরকম এরকম সৎকার হয়েছে, এই সেই, এখন বাসা তো আছে, বাট আমি শুনলাম যে ওই বউ আসছিল, এসে বলতেছে যে ও আরো দায়িত্ব পালন করতে। কি দায়িত্ব পালন করতে এখানে? তো তার মা বলে যে এটা তুমি জানবা না, কিছু ব্যাপার আছে, এটা তোমার দাদি আরো ভালো বলতে পারবে, আমি তোমার দাদির সাথে আলাপ করি, অনেক বৃদ্ধ হয়ে গেছে দাদি। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ওর মা বলে যে তুমি পরে কালকে ফোন করলে তোমাকে জানাবো। বলে ঠিক আছে। তো সে আপনার এগুলা শেষ করে সে রাতের বেলা সে আপনার কথা সেরে ফেলে এবং সে তার রুমের মধ্যে বসে আছে আর কি। তো বাসাটা ছিল হচ্ছে আপনার দোতলা বাড়ি, পুরানো আমলের দোতলা বাড়ি। তো হঠাৎ করে রাতে, গভীর রাতে, সে তো রাত জাগা অভ্যাস, বিদেশে থাকে এবং তার জেট ল্যাগ হয়েছে, টাইমেরও ঠিক ঠিকানা নেই। নিচের মধ্যে মনে হচ্ছে যে কিছু মানুষ আপনার ওখানে মিটিং করতেছে তার বাসা। তো সে হঠাৎ চিন্তায় পড়ে, এইখানে মিটিং করতেছে রাত্রেবেলা, মানে শব্দ আসতেছে, গুঞ্জন, হুম হাম, এই ধরনের আলোচনা, মানে শব্দ। চিন্তা করে যে বাসার মধ্যে তাহলে মানে কি, মানে এই যে কেয়ারটেকার থাকতো সে কি আড্ডা টাড্ডা বসাতো নাকি। তো সে নেমে আসে, ঘুরে ঘুরে, তাদের কাঠের সিঁড়ি ছিল, সিঁড়িতে নেমে আসে। তো তার পায়ের শব্দ যখন হচ্ছে, সে যখন মাঝামাঝি আসছে, তখনই দেখে যে নিচে আপনার শব্দ বন্ধ পুরা, এবং সে পুরা নিচে চলে আসে এবং এসে দেখে যে যেখান থেকে শব্দটা পাওয়ার কথা আর কি, তার রুমের ঠিক নিচেই একটা বড় হলরুম মতো ছিল, যেটাকে একসময় খাওয়ার রুম হিসেবে ব্যবহার করতো। দেখে যে ওখানে কোনো শব্দ নেই এবং সে ওখানে বাতি জ্বালে, দেখে পুরা বাসা থমথম করতেছে, কেউ নাই। তো সে আপনার হেঁটে চলে যায় ওখান থেকে, আপনার লাইটটা বন্ধ করে। তো সে খুব অড ফিল করে কারণ যে সে অবশ্য যেহেতু বাইরে থাকে, আধুনিক মানুষ,
বিশ্বাস না করলেও তার মধ্যে কিছু ব্যাপার আছে, যে যে স্পুকি ব্যাপারগুলো যে পুরানো বাড়িতে থাকে, এটা তার মধ্যে কিছুটা দানা বাঁধে। এবং সে যখন নাকি সিঁড়িতে উঠে যাচ্ছে, সে পিছন থেকে হাসির শব্দ পায়, মানে হাসি মানে তাচ্ছিল্য ভরা হাসি, যেরকম হাসে মানুষ, যে বাচ্চা কেউ এসে দেখে গেলে এরকম, কোনো একটা অনুষ্ঠানের মধ্যে কোনো বাচ্চা আসছে এরকম একটা হাসি শব্দ পায়। সে তৎক্ষণই আবার ঘুরে ফিরে দেখে, অন্ধকারে আবছা, সে কিছুই দেখে না ওখানে। তো সে উপরে চলে যায়, উপরে যে সে বসে ঘুমানোর চেষ্টা করে রাতের বেলা, এবং রাতের বেলা বিভিন্ন রকমের শব্দ, তার মনে হচ্ছে যে বাড়িটা সরব, মানে বেশ শব্দ হচ্ছে বাসায়, এটা ওইটা আপনার শব্দ হচ্ছে, মানুষ আসা যাওয়া করতেছে, বাসার মধ্যে মানুষ আছে, এরকম একটা ফিলিং। অথচ সে জানে যে এই বাসাতে সেই আছে, এবং একটা কাজের মহিলা ছিল, সে জাস্ট তাকে এসে খাবার দাবার দিয়ে গেছে হোটেল থেকে এনে, এতটুকুই। তো সে চিন্তা করতেছে যে আসলে এই বাসাটাকে আমার থাকা ঠিক হবে, আমি একদিন পরে আসছি, বাসাতে এখানে কেউ থাকতো না, এই রুমগুলো জাস্ট পরিষ্কার করে দিচ্ছে আমাকে থাকতে, এবং তার মধ্যে একটু আসে। তো এর মধ্যে সে অনেকক্ষণ না ঘুমাতে পেরে সে বিদেশে ফোন করে। তো বিদেশে যখন ফোন করার পর আমাকে বলে যে আমি দাদির সাথে কথা বলতে চাই। তো বলে যে তার দাদি ফোন নিয়ে কথা বলে। তো বলতেছে যে দেখো, এই বাসাটায় আমরা থাকতাম, এটা আমাদের অনেক পুরানো বাসা, মানে আমাদের ফ্যামিলি সেই নবাবের আমল থেকে এখানে ছিল আর কি, এবং এটা অনেক আগে তৈরি হয়েছিল বাসা। এবং তোমার দাদার যে বাবা ছিলেন, তিনি এখানে জিন পালতেন, জিন পুষতেন। তিনি মানে খুব পরেশগার মানুষ ছিলেন, এবং তিনি ওই জিন পুষতেন এবং জিনদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন। এবং আমাদের পুরো পরিবার যে পরবর্তীতে আস্তে ধীরে বিদেশে মাইগ্রেট করে চলে আসে, এটার একটা কারণও এটা। কারণ এক সময় ওনার কিছু, উনি যখন মারা যান, উনি কিছু আনকন্ট্রোলড জিনিসপত্র, এটা একটা রিচুয়াল ছিল যে অনেকে নাকি এরকম এই জিনিসটা নিয়ে যখন কাজ করে, সে যদি সেটাকে ঠিক মতো মানে পালন করতে না পারে, তখন যেটা হয় তার পরিবারের উপর সমস্যা দেখা শুরু করে। এবং বলে যে তোমার যে দাদার বাবা ছিলেন, তিনি মারা যাওয়ার পরে এই জিনিসটা খুব বাজেভাবে আর কি হয়, এবং তোমার দাদার ভাইকে তারা ওই মেরে ফেলে আর কি। ওরকম দুপুরবেলা ছাদে উঠেছিল, হঠাৎ করে তাকে যে পাওয়া যায় যে সে দেয়ালের পাশে পড়ে আছে, এবং তার ঘাটটা মটকানো, মানে ঘাটটা উল্টা দিকে ঘুরানো। এবং এইটা কোনো লজিক্যাল কাজে হওয়ার কথা না, পড়ে গেলেও না, বা কেউ মেরে গেলে অন্যভাবে মারবে, এইভাবে মারবে না। তো এনিওয়ে, তো বলে যে এবং আস্তে ধীরে এবং এই বাসায় থাকাটাই অতিষ্ঠ হয়ে আসে, এবং আমরা এর জন্য কিন্তু চলে আসি আস্তে ধীরে। যেহেতু এটা আমাদের অনেক খানদানি একটা প্রপার্টি, এবং আমরা এখানে থাকি, আমরা প্রপার্টিটার সময় সেলও করতে পারি নাই। কিছু কিছু মানুষ জানতো আশেপাশে এই বাসা সম্বন্ধে, তার জন্য আমরা এটা সেলও করিনি। বাট এখন যেহেতু ওই পুরানো কেয়ারটেকার যার নাম ছিল, সে যেহেতু এখন নাই, তো এর জন্য আমরা বেঁচে দিব, বেচার চেষ্টা করবো। অ্যাটলিস্ট তুমি চেষ্টা করো। আর ওই যে কেয়ারটেকার ছিল, সম্ভবত ওরও এই ধরনের কোনো কেসই হতে পারে, হ্যাঁ, কোনো মানে হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে, বা ছাদ থেকে হয়তো কোনো দুর্ঘটনাবশত, মানে যেভাবে হোক, তো তুমি তাকে পারলে কম্পেনসেট করো। তো সে যেটা করে, সে একটু শোনার পর তার গা একটু শিরশির করে ওঠে। তো সে ফোনটা রেখে সে ঘুমায় যায়। তখন ঘুমায় যাওয়ার চেষ্টা করে, তখন হচ্ছে আপনার সকাল মানে হয়নি, তখনও ভোর হয়নি, বেশ মানে ভোরের আগে এরকম সময়। তো সে যখন শুয়ে আছে, তখন সে হঠাৎ করে মানে আপনার দেখে যে তার রুমের দরজাটা খুলে গেল আস্তে করে। ওই আপনার যে তার রুমে ঢোকার, সে মনে আছে চিটকানি তুলছিল, কিন্তু চিটকানিটা নাই। রুমে বেশ লম্বা একটা মানুষ ঢোকে, সে একটা আলখেল্লা পরা। সে এসে তাকে বলে যে তাকে বলতেছে সরাসরি, সে শুনে যে তোমার দাদা আমাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক কাজ করছে, এবং এটার ফলশ্রুতি তোমাদের খারাপ হবে। তুমি যদি ভালো চাও, তুমি এখান থেকে চলে যাও। এবং তোমার যে কেয়ারটেকার ছিল, মানে তোমার এখানে যে থাকতো, সেও অনেক কথা ঠিক মতো শুনে নাই, অনেক কিছুই তাকে বলা হয়েছে করে নাই, এবং এটার জন্যই কিন্তু এই অবস্থা। তুমি দুটার একটা করতে পারো, একটা হচ্ছে যে নামমাত্র মূল্যে তুমি জায়গাটা বিক্রি করে দিয়ে যাও, অথবা তুমি এটা কোনোভাবে এটাকে সলভ করে দাও, এরকম একটা কথা শুনে। এবং পরবর্তীতে পরদিন সকালেই সে যেটা করে, বা আপনার তাড়াতাড়ি লোক লাগায় যেটা কিভাবে বাঁচা যায়, এবং সে চেষ্টা করে ওটাকে আপনার বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে সে ওই প্রপার্টি থেকে তারা চলে যায় ওখান থেকে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম, এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম মিরান ভাই।
যখন এই ঘটনাটি ঘটে তখন মিরান ভাইয়ের বয়স 16 কি 17 এমন। সময়টা ছিল বর্ষাকাল। তখন ওনাদের গ্রামে ডাঙায় পানি বেঁধে যেত বৃষ্টির সময়। এখানে ডাঙা বলতে একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে ওই মোল্লাহাট থানায় যেই জায়গাগুলো শুকনোর সময় পানি থাকতো না, কিন্তু বর্ষাকালে সেই জায়গাগুলো পানিতে ডুবে যেত, স্থানীয়ভাবে সেগুলোকে ডাঙা বলা হয়। বর্ষাকালে স্থানীয় মানুষজন এই ডুবে যাওয়া জায়গাগুলোতে মাছ ধরতে যেত এবং প্রচুর পরিমাণ মাছ পেত। আর ম্যাক্সিমাম মানুষ রাতের বেলা সেখানে মাছ ধরতে যেত। মূলত এই ঘটনার আরো একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যিনি, তার নাম হচ্ছে হাসু মীর। তাকে হাসু ভাই বলেই মিরান ভাই ডাকতেন। আর হাসু ভাই সম্পর্কে মিরান ভাইয়ের ফুফাতো ভাই ছিলেন। হাসু ভাই এবং মিরান ভাই দুজনই মাছ ধরায় খুব পটু ছিলেন। মাঝে মাঝে তারা রাতের বেলা ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। তাদের বয়স কম হলেও মাছ ধরার ক্ষেত্রে তাদের দুজনেরই অত্যন্ত দক্ষতা ছিল। তো যে রাতে ঘটনাটি ঘটে, ওই দিনের বেলা, মানে ওই দিন দিনের বেলাতে হাসু ভাই মিরান ভাইকে বলেছিল আজ রাতে তারা মাছ ধরতে যাবে। মিরান ভাই যেন রাতের বেলা ঈশান নামাজের পর খাওয়া দাওয়া করে হাতে টর্চ লাইট নিয়ে এবং জাল নিয়ে এবং মাছ রাখার জন্য যে থলে আছে সেটি নিয়ে যেন রাস্তা যেখানে শেষ হয়ে গেছে, ওই রাস্তা যেখানে শেষ হয়ে গেছে ওই পাশেই মানে একটা মানে যে জায়গা ছিল ওই জায়গাটা মোটামুটি ওখান থেকে পানি শুরু বলা চলে, সেখানে অনেকেই ছোট ছোট ডিঙি নৌকা বেঁধে রাখতো এবং ওই নৌকা নিয়েই সকলে মাছ ধরতে যেত এবং মাছ ধরে ফিরে এসে ওখানেই সাধারণত সবাই আবার ডিঙি নৌকা বেঁধে রাখতো আর কি। তো এমনই কথা ছিল, যথারীতি মিরান ভাই মাছ ধরার জন্য ঈশান নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে হাতে একটি টর্চ লাইট নিয়ে চলে যায় সেই রাস্তার শেষ প্রান্তে যেখানে পানির ওই জায়গাটা শুরু হয়েছে এবং নৌকা বাঁধা ছিল। উনি এসে দেখে যে ওখানে একটি মাত্র নৌকা বাঁধা, যেটি মিরান ভাইয়ের নৌকা। ওখানে কিন্তু দুটো নৌকা থাকার কথা ছিল, একটা হচ্ছে মিরান ভাইয়ের নৌকা, হলো হাসু ভাইয়ের নৌকা, কিন্তু হাসু ভাইয়ের নৌকা নেই। ওই সময় তো আসলে মোবাইল ফোন এরকম ছিল না, এখন তাকে তো ফোনও করতে পারছে না, মানে মিরান ভাই যে হাসু ভাইকে ফোন করবে উনি তো ফোন করতে পারছে না তাকে। তখন উনি ভাবছে যে কি ব্যাপার, হাসু এখনো আসে না কেন। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে কোথা থেকে হাসু ভাই নৌকা নিয়ে হাজির হয়ে বলছে যে এই মিরান, দ্রুত এই নৌকায় ওঠ, মানে মিরান ভাইয়ের যেই নৌকাটা, বলে সেখানে ওঠ, চল আমার পিছু পিছু চল, আমি আগে থাকবো তুই পিছে থাকবি, কিন্তু তুই আমার সামনে আসবি না, সবসময় পিছনে থাকবি। বলে আচ্ছা ঠিক আছে। মিরান ভাই নৌকা নিয়ে হাসু ভাইয়ের পেছনে পেছনে যাওয়া শুরু করলো। যেতে যেতে একটি জায়গা তারা চলে আসে, ওখানে বেশ গভীর পানি, কিন্তু গভীর পানি হলেও ওইখান থেকে একটু সামনে একটা উঁচু জায়গা রয়েছে, ওটা বর্ষাকালে ওই জায়গাটা ডুবে যায় না, যার কারণে ওখানে একটি ছোট্ট কুড়ে ঘর আছে, বারান্দা আছে, সেই কুড়ে ঘরে শন দিয়ে তৈরি করা মানে ঘরের চাল। স্বাভাবিকভাবে যেটি হয় সাধারণত ওই ঘরটি ব্যবহার করে হচ্ছে ওখানে যারা মাছ ধরতে যেত রাতের বেলা, ওই যারা জেলেরা বা অনেকে শখ করে মাছ ধরতে যেত তারা ওখানে এসে বিশ্রাম নিত এবং অনেকে সেখানে মাছ রেখে চলে যেত, কেউ কারো মাছ নিয়ে যেত না। ওই জায়গাটাতে তারা দুজন চলে আসে। চলে আসার পর হাসু ভাই মিরান ভাইকে বলে যে মিরান তুই এখানে অপেক্ষা কর, আমি সামনে জাল পেতেছি, ওই জাল থেকে আমি মাছগুলো নিয়ে আসি। তো মিরান ভাই অপেক্ষা করে। হাসু ভাইয়ের আসার যেই সময়টা, এটা কোনোভাবেই 15 থেকে 20 মিনিটের উপরে হওয়ার কথা নয়, কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, হাসু ভাই আর ফেরত আসে না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, যখন মিরান ভাই হাসু ভাইয়ের সাথে আসছিল, মানে হাসু ভাই সামনে আর মিরান ভাই আরেকটি নৌকা নিয়ে পিছনে, মিরান ভাই অনেক কথাই হাসু ভাইকে জিজ্ঞাসা করছিল, কিন্তু হাসু ভাই হ্যাঁ হু এরকম উত্তর ছাড়া কোনো লম্বা সেন্টেন্সে কোনো কথা বলছিল না। এতে মিরান ভাই কিন্তু বিরক্ত হচ্ছিল, কিন্তু কোনো এই বিষয়ে হাসু ভাইকে কিছু বলেনি। তো যখন কুড়ে ঘরে আসার পর হাসু ভাই মাছ ধরার কথা বলে সে
নৌকা নিয়ে সামনের দিকে চলে যায়। তখন এদিকে মিরান ভাই তো অপেক্ষা করছে। মিরান ভাই অপেক্ষা করার পর যখন 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, তখন মিরান ভাই চিন্তা করে কি ব্যাপার, হাসু এখনো আসে না কেন, কোনো বিপদে টিপদে পড়লো কিনা, দেখি তো, গিয়ে দেখি। এই চিন্তা করে উনি যেটি করেন সেটি হচ্ছে যে ওই ওনার যে ডিঙি নৌকাটি ছিল সেই ডিঙি নৌকা নিয়ে হাসু ভাইকে খুঁজতে বের হন, এবং খুঁজতে বের হয়ে উনি জোরে জোরে চিৎকার করে এই হাসু হাসু এই বলে এইভাবে ডাকছিল। এখন কোনো সারা শব্দ পাওয়া যায় না। উনি টর্চ লাইট দিয়ে চতুর্দিকে দেখছিলেন, কিন্তু কোথাও হাসু ভাইয়ের নৌকা বা হাসু ভাইকে দেখা যাচ্ছিল না। উনি নৌকা বাইতে বাইতে প্রায় 2 কিলোমিটার সামনে চলে আসেন। এত দূরে সাধারণত হাসু ভাই বা উনি মাছ ধরতে আসেন না, কারণ তাদের বয়স তো আসলে বেশি না, 16-17 বছর বয়স এরকম আর কি। যারা হয়তো মুরব্বী আছেন, বড় মানুষ আছেন, তারা হয়তো বেশি দূরে মাছ ধরতে আসে, কিন্তু বাচ্চারা কখনোই এত রাতের বেলা এত দূরে মাছ ধরতে আসে না। কিন্তু তারপরে উনি খুঁজতে খুঁজতে এত দূরে চলে এসেছিলেন। হঠাৎ করে হাসু ভাইয়ের উনি দেখা পেয়ে যান। টর্চ লাইটের আলোয় এবং চাঁদের আলোতেও তিনি দেখতে পান হাসু ভাই তার নৌকা নিয়ে সম্পূর্ণ উল্টো পথে, যেদিকে আসলে মাছ ধরতে কেউ যায় না সেদিকে চলে যাচ্ছেন। এবং ওইদিকে কিন্তু খুবই ঝোপঝাড় রয়েছে। ওই ঝোপঝাড়ের বেশ কিছুটা অংশ পানির নিচে, কিন্তু মানে একটা মানে কি বলবো আমরা, সোয়াম্প ফরেস্টের মতো আর কি। ওদিকে যাচ্ছে, কিন্তু ওদিকে কিন্তু অনেকেই বলতো ওদিকে অনেক ভয় আছে, ওদিকে যেতে হয় না। কিন্তু হাসু ভাই ওইদিকে চলে যাচ্ছে। এখন হাসু ভাইয়ের বয়স তো বেশি না, এদিকে মিরান ভাইয়ের বয়সও বেশি না। সে চিন্তা করছে হাসু ছোট মানুষ যাচ্ছে ওইদিকে, কোনো বিপদ আপদ না হয়, বড় মানুষ তো আমাদের সাথে নাই। তখন উনি জোরে জোরে ডাকতে থাকে এবং হাসু ভাইয়ের পিছু নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মিরান ভাই এত জোরে ডাকছে কিন্তু হাসু ভাইয়ের কানে সেই ডাক পৌঁছাচ্ছেই না। একটা বিষয় হতে পারে উনি ডাক শুনেও কোনো উত্তর দিচ্ছেন না, অথবা মিরান ভাইয়ের ডাক হাসু ভাইয়ের ডাক কানে সেটা পৌঁছাচ্ছেই না, দুটো একটা হতে পারে। একটা পর্যায়ে মিরান ভাই চিন্তা করেন আমি আর সামনে যেতে পারবো না, কারণ সামনে গেলে আমারও বিপদ হতে পারে। আর হাসু কেন আমার ডাক শুনতে পাচ্ছে না, কোনো খারাপ কিছু না তো? উনি আসলে তখনও বুঝতে পারেননি যে প্যারানরমাল কোনো বিষয়ের কিনা নাকি এমনি কোনো কিছু। তো উনি চিন্তা করেছেন যে আমি ওই ঝোপঝাড়ের দিকে একা যাব না, আমি দেখি আবার কুড়ে ঘরের কাছে যাই, যদি অন্য কোনো মানুষকে পাই যারা মাছ ধরতে এসে ওই কুড়ে ঘরে বিশ্রাম নিচ্ছে, তাদেরকে নিয়ে আমি আগাবো। ওই চিন্তা করে মিরান ভাই আবার দ্রুত সেখানে ফেরত আসেন। এখন ফেরত আসার পরে তখন আশেপাশে কিন্তু অন্য কাউকে আর দেখতে পান না যে তারা মাছ ধরতে এসেছেন। স্বাভাবিকভাবে আরো রাতে অন্য যারা মাছ ধরতে আসে তারা আসে, কারণ মিরান ভাই এবং হাসু ভাই যে সময়টাতে এসেছে তখন একটু তাড়াতাড়ি বলা চলে, তখনও অনেকে মাছ ধরতে বের হয় না আর কি রাতের বেলা। এই কারণে ওই আশেপাশে তেমন কোনো মানুষজনকে মিরান ভাই পাচ্ছিলেন না। এদিকে কি হয়েছে যে মিরান ভাই কিন্তু যখন ওই কুড়ে ঘরের কাছে এসেছে এবং নৌকা বাইতে বাইতে এসেছে, ওই সময় ওনারা কিছু ছোট ছোট জাল ফেলে, ওই জালে কিছু মাছ পেয়েছিল। ওই মাছগুলো উনি জাল থেকে ছাড়িয়ে ছোট একটি পাত্রে ওই কুড়ে ঘরের ছাদের উপর রেখে দেন, মানে ওই যে শন দিয়ে তৈরি করা যে ছাদ, সেই ছাদ, এবং ছাদটা কোনটা সেটা হচ্ছে ওই কুড়ে ঘরের যে বারান্দা যেটা, সেটা এটার উপর রেখে দেন। রেখে দিয়ে উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি কোনো মানুষকে পাই কিনা। তো উনি যখন ঘরের মধ্যে বসে আছেন, মিনিট খানেক পর হঠাৎ করে বাইরে থেকে কটমট কটমট আওয়াজ শোনা যাচ্ছে। বিশেষ করে কেউ যদি কোনো হাড় বা কাটা এগুলো খায়, শব্দ হয় যেমন ঠিক তেমন, কিন্তু শব্দটা অনেক বেশি মনে হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, বড় আকৃতির কোনো বিড়াল টিড়াল এখানে আসলো না তো মাছ খাওয়ার জন্য? চারদিকে তো পানি, বিড়াল তো এখানে আসার কথা না। দেখি তো শব্দ হয় কিসের, নিশ্চিত ভাবে বলা যায় যে আবার মাছগুলো কেউ খাচ্ছে। ওই চিন্তা করে মিরান ভাই তার হাতে যে টর্চ লাইটটা ছিল সেটি নিয়ে ঘরের বাইরে বের হন। ঘরের বাইরে বের হয়ে উনি চাঁদের আলোতে যেটা দেখতে পান সেটি হচ্ছে ওই ঘরের ছাদের উপরে বিশাল একটা কালো ছায়ার মতো বসে আছে এবং মিরান ভাইয়ের মাছগুলো সে খাচ্ছে। মিরান ভাই টর্চ লাইট জ্বালিয়ে দেখতে যান যে আসলে ছাদের উপর ওই যে জিনিসটি বসেছে সেটা আসলে কি। আজব ব্যাপার হচ্ছে উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন ওই জিনিসটাকে দেখা যায় না, কিন্তু যখন টর্চ লাইট বন্ধ করা হয় তখন চাঁদের আলোতে
ওই অবয়বটা বোঝা যায়। তো উনি কয়েকবার টর্চ লাইট জ্বালান আর নেভান, যখন জ্বালান তখন দেখতে পান না, কিন্তু নেভানোর পর ছাদের আলোতে ওই অবয়বটা দেখা যায়। তো উনি প্রচন্ড ভয় পান। ভয় যখন উনি পেয়েছেন তখন হঠাৎ করে ওই ঘরের চালের উপর থেকে একটি কথা ভেসে আসে যে, মিরান, আমার কাজে বাধা দিস না, জান বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা, আমাকে মাছ খেতে দে। মিরান ভাই খুবই ভয় পান। এদিকে তার ফুফাতো ভাই হাসু ভাই, উনি চিন্তা করছেন ওইদিকে হাসু ভাই একটা বিপদে পড়েছে, এদিকে আমি একটা বিপদে পড়েছি, আমি দ্রুত তাহলে বাড়ির দিকে চলে যাই, বাড়িতে গিয়ে সবাইকে বলবো। এই চিন্তা করে উনি দ্রুত ওনার ডিঙি নৌকা নিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে বাইতে বাইতে যখনই ওই রাস্তার কাছে চলে এসেছেন, তখন দেখেন হাসু ভাইয়ের নৌকা ওই ঘাটে বাঁধা। মিরান ভাই খুবই অবাক হন যে হাসু কিভাবে এখানে চলে আসলো। কারণ হচ্ছে যে হাসু ভাইকে যদি আসতেই হয় তাহলে ওই কুড়ে ঘরের ওই জায়গাটা ওই দিক দিয়ে আসতে হবে। তো উনি চলে আসলো, অথচ মিরান ভাইকে ডাকলো না। এটা কিভাবে সম্ভব? উনি চিন্তা করে হয়তো বা হাসু চলে এসেছে, আমাকে ডাকে নাই। আর যেহেতু হাসু চলে এসেছে, ওনাকে ডাকে নাই, উনি একটু মনক্ষুণ্ণ হন যে আমাকে কেন ডাকলো না, আমি একটা বিশাল বিপদে পড়েছিলাম। ওর বিপদের কথা চিন্তা করে আমি মানুষের জন্য অপেক্ষা করছিলাম যে কে আসবে তাকে নিয়ে যাবো, অথচ সামনে দিয়ে চলে আসলো, আমি দেখলাম না, আমাকে ডাকলোও না। উনি মনে মনে একটু মনক্ষুণ্ণ হন এবং উনি বাড়িতে চলে আসেন। এসে এই ঘটনা কাউকে কিছু বলেন না, উনি ঘুমিয়ে যান। সকালবেলা মিরান ভাই হাসু ভাইদের বাড়িতে যান হাসু ভাইকে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু হাসু ভাইয়ের বাড়িতে যাওয়ার পর উনি জানতে পারেন যে হাসু ভাই তো গতকাল দুপুরবেলাতেই তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন তার মায়ের সাথে। জরুরি একটা খবর আসে, এই কারণে ওই আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছেন। মিরান ভাই হাসু ভাইদের বাড়িতে থাকা অবস্থাতেই হাসু ভাই তার মায়ের সাথে চলে আসে ওই আত্মীয় বাড়ি থেকে। মিরান ভাই হাসু ভাইকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মিরান, কি ব্যাপার হাসু, তুমি কোথায় ছিলা? তুমি না গত রাতে আমার সাথে মাছ ধরতে গেলা? তখন হাসু ভাই হেসে দিয়ে বলে, আমি মাছ ধরতে গেলাম কখন? হ্যাঁ, এটা ঠিক যে তোর সাথে মাছ ধরতে যাওয়ার কথা ছিল, কিন্তু জরুরি একটা খবর আসার কারণে আমি আমার আম্মার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল, এই জন্য ফেরত আসিনি, যে সকালে চলে আসছি। তাহলে হাসু ভাইয়ের রূপ ধরে নৌকা নিয়ে কে এসেছিল? এই বিষয়টি নিয়ে যখন মিরান ভাই অ্যানালাইসিস করেন, একজন ইমাম সাহেবকে বিষয়টি জিজ্ঞাসা করেন, তখন ওই ইমাম সাহেব মিরান ভাইকে জানান যে আসলে হাসু ভাইয়ের রূপ ধরে এসেছিল এক পিশাচ। তার ইচ্ছা ছিল যে মিরান ভাইকে যে কোনো ভাবে কৌশলে যদি ওই ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যেতে পারে তাহলে তার বিশাল একটা ক্ষতি করবে। কিন্তু সে সেটি করতে পারেনি, কারণ মিরান ভাই হঠাৎ করে আল্লাহই তার মাথার মধ্যে বুদ্ধি দিয়েছে যে সে হাসু ভাইয়ের সাথে সাথে একদম ডাকতে ডাকতে ওই ঝোপ জঙ্গলের ভেতরে চলে যায়নি, কিন্তু সে ফেরত চলে এসেছে, ফেরত এসে মানুষের জন্য অপেক্ষা করছে। যখন ওই পিশাচটি বুঝতে পারে যে মিরানকে তো ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যাওয়া যায়নি, কি আর করা, এখানে তো ক্ষতি করা যাবে না, কারণ এখানে যে কোনো সময় মানুষজন চলে আসতে পারে, এই জন্য মিরান ভাইয়ের মাছগুলো সে খাওয়া শুরু করে। এবং মিরান ভাইয়ের সাথে যখন ওই পিশাচটির দেখা হয়ে যায় তখনও সে ক্ষতি করে না, কারণ ওই জায়গাটি হয়তো বা কোনো কারণে ওই পিশাচটির ক্ষতি করার জন্য উপযোগী ছিল না। আল্লাহর অশেষ রহমতে মিরান ভাই কোনো ক্ষতির মুখোমুখি হননি, কিন্তু হতে পারতেন। আসলে যে কোনো প্যারানরমাল বিষয় যখন আমাদের সাথে ঘটতে থাকে তখন ওই সময়ে হিতাহিত জ্ঞান আমাদের স্বাভাবিকভাবে থাকে না। আমরা যে গভীরভাবে চিন্তা করব কোনো একটি বিষয়, ওই চিন্তা কিন্তু ওই সময় থাকে না যদি আল্লাহর বিশেষ অনুগ্রহ না হয়। হয়তো আল্লাহর বিশেষ অনুগ্রহে মিরান ভাইয়ের মাথায় ওই বুদ্ধিটি এসেছিল যে আমি আর বেশি দূর না এগিয়ে ফেরত আসি, ফেরত এসে দেখি মানুষদেরকে সাথে নিয়ে সামনে যাই, কারণ সে যদি কোনো সমস্যায় পড়ে আমিও তো তাকে হেল্প করতে পারবো না, কারণ মিরান ভাই এবং হাসু ভাই দুজনই ছোট মানুষ। তো যাই হোক,
এটি ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। এটা নতুন করে জিজ্ঞাসা করলাম না। আমি কে এম নাহিন দিলাপ, দুবাই থেকে বলছিলাম। আমার বাসা বাংলাদেশের সিরাজগঞ্জের সদরে। আমি বেসিক্যালি বাংলাদেশে থাকাকালীন আপনার ভূত এফএমটি শুনতাম, তো ওটি বন্ধ হয়ে যাওয়ায় এখানে আসার পরে আমি বুট.কম শুনছি। বুট.কম নতুন করে চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা বাড়াচ্ছি না, আমি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা মূলত আমার সাথে না, আমার এখানে রুমমেটের সাথে ঘটে যাওয়া। আমার কলিগও, একসাথে আমরা কর্পোরেট জব করি, তোর নাম সাব্বির, ওর সাথে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী। তো আমি ঘটনায় যাচ্ছি। ঘটনায় যাওয়ার আগে একটা কথা আমি বলে রাখি রাসেল ভাই, আপনাকে আর বুট.কম ইসলামদের উদ্দেশ্যে, আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটির কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ আমিও খুঁজে পাইনি এবং আমার যে রুমমেটের সাথে ঘটেছে ও খুঁজে পাইনি। তো ঘটনাটি শেষে যদি আপনার স্পেশালি রাসেল ভাই আপনি এবং বুট.কম এর লিসেনারদের কারো যদি ঘটনার ব্যাখ্যা বা কি কারণে ঘটলো এটা যদি জানা থাকে প্লিজ জানাবেন, কমেন্ট সেকশনে লিখে হোক, আর রাসেল ভাই আপনি ইমেল করে হোক, প্লিজ আমাকে একটু জানাবেন। তো আমি কথা না বাড়িয়ে, সাব্বির আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ঘটনাটি ঘটেছিল 2015-র দিকে। আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়তাম ঢাকার কোন একটা ইউনিভার্সিটিতে। আমরা ছিলাম 4 ভাই, আমার বড় 3 ভাই থাকতো গ্রামে, আমার বাসা ছিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তো আমি পড়াশোনার সূত্রে ঢাকায় থাকতাম, একটি হোস্টেলে থাকতাম। তো কোনো এক ডিসেম্বরে, মানে শীতের সময়, আমার সবচেয়ে বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হওয়ার কারণে আমি, আমার সাথে যে রুমমেট ছিল অনিক, আসাদ আর আরেফিন, আমার 3 জন রুমমেট ছিল, ওদেরকে ইনভাইট করি, ওরা আমার ইনভাইট অ্যাকসেপ্ট করে এবং আমি ওদেরকে নিয়ে আমার গ্রামের বাসায় চলে যাই যেভাবে অ্যাটেন্ড করার জন্য। তো যেভাবে সেই কাজ, আমরা গ্রামে গেলাম 3-4 দিন আগে, যেহেতু ছোট ভাই হিসেবে বিয়ের কিছু দায়িত্ব ছিল, তো আমি 3-4 দিন আগে গেলাম, কাজ টাজ করলাম। ওরাও রুমমেটরাও আমার সাথে ঘুরলো, গ্রাম ট্রাম ঘুরে দেখলো। আমরা ঘুরে টুরে যথারীতি হলুদের অনুষ্ঠান হয়ে গেল। পরের দিন বিবাহের অনুষ্ঠান। আমার হবু ভাবির বাসা ছিল ময়মনসিংহে। তো পরের দিন আমরা সকাল 9টা-10টায় সমস্ত বরযাত্রী মিলে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিই। তো ময়মনসিংহ যেতে যেতে ওই মাঝখানে একটি রাস্তা পড়ে, রাস্তাটি হলো মধুপুর গড়, মানে টাঙ্গাইলের মধুপুর গড়ের রাস্তাটি বলে, অনেকে শুনে থাকবেন। রাস্তাটা অনেক খারাপ, ওখানে চুরি ডাকাতি হয়, এরকম সামথিং লাইক দ্যাট। যাই হোক, যেতে কোনো অসুবিধা হয়নি। প্রথমে আমরা সব বরযাত্রী মিলে অনেকজন ছিলাম। আমি, আমার ফ্রেন্ডরা পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলাম এবং আমার ভাইয়া অন্য গাড়িতে এবং বরযাত্রী অন্য গাড়িতে। তো আমরা যথারীতি ময়মনসিংহ পৌঁছাতে আমাদের বেজে গেল 1:30 কি 2টা হবে, খেয়াল নেই। তো ওখানে পৌঁছানোর পরে যথারীতি বিবাহ অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানটি শেষ হতে হতে বিকাল 5টা হয়ে গেল এবং আমার, যেহেতু রাত্রে ওই রাস্তায় সমস্যা হতে পারে, বিয়ার গাড়ি, এই জন্য রিক্সা আরো বেশি, এই জন্য আমার ভাইয়ের বেশি দেরি করলো না, বরযাত্রী সহ 5টার দিকে বেরোবে বলে সিদ্ধান্ত নিল এবং বেরিয়ে গেল। আমি এবং আমার ফ্রেন্ডরা ময়মনসিংহ শহরটা একটু ঘুরে দেখবো বলে আমরা ওদের সাথে বেরোলাম না, আমরা একটু নাইটে জার্নি করবো বলে ঠিক করলাম। এবং আমার হবু ভাবির যে, মানে আমার ভাবির যে ছোট ভাই ছিল সজল, ওকে সাথে নিলাম। ও আমাদের বেসিক্যালি ময়মনসিংহ শহরটা একটু ঘুরে দেখালো। আমরা ময়মনসিংহ শহর ঘুরে ওকে বিদায় জানিয়ে রওনা দিতে দিতে আমাদের ম্যাক্সিমাম 11:30 বেজে গিয়েছিল রাত। তো 11:30টার দিকে আমরা কিছু স্ন্যাক্স কিনে ওকে নামিয়ে দিয়ে আমরা রওনা হলাম। তো ময়মনসিংহ শহর থেকে আমরা বেসিক্যালি গাড়িটা আমি ড্রাইভ করছিলাম। চালাতে চালাতে আমি ওই মধুপুরের রাস্তায় চলে আসি। তো প্রথম একটু ভয় ভয় লাগছিল, যেহেতু রাস্তাটি সম্পর্কে অনেক আর প্রতিষ্ঠানে চুরি ডাকাতি। তো আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, মানে আমার যেটুক মোবাইলটা একটা মাত্র বাটন মোবাইল রেখে, আর যে অ্যান্ড্রয়েড বাবা ছিল ওটা আমার বরযাত্রীর সাথে দিয়েছিলাম, যেহেতু রাত্রেবেলা যদি কোনো সমস্যা হয়। যাই হোক, যখনই আমি ওই রাস্তায় ঢুকলাম, মানে মধুপুরের ওই নির্জন জঙ্গলের রাস্তায় ঢুকলাম, কেমন জানি আমাদের
চারদিকে পরিবেশটা এমনিতেই নিস্তব্ধ, শীতের দিনে 11:30 মানে অনেক রাত, গভীর রাত, কেউ নেই, দু একটা গাড়ি আসছে গেছে। আমরা যথারীতি গাড়িটা আমি ড্রাইভ করছিলাম, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যে মানে এই অঞ্চলটা মানে পেরিয়ে গেলে তারপর একটু টেনশন ফ্রি হই আর কি। তো জোরে চালাচ্ছি, চালাতে চালাতে কেমন জানি আমার শরীরটা হালকা ভার ভার হয়ে আসছে, যেহেতু একটু নির্জন নিস্তব্ধ, মনে হচ্ছে আমরা একটা অজানা আতঙ্কের মধ্যে প্রবেশ করেছি। কোথাও কেউ নেই, গাড়ি চলছে তো চলছেই, রাস্তাটি মনে হচ্ছে যে অল্প রাস্তাটি কিন্তু শেষ হচ্ছে না। যাই হোক, আমাদের কাছে এরকম মনে হচ্ছিল। তো আমাদের একটু সময় কাটানোর জন্য আমরা গাড়ির গ্লাসটা উঠিয়ে দিয়ে একটা সফট সং ছাড়লাম, অনেক বেসিক্যালি সংটা ছাড়লো। চালাতে চালাতে প্রথম আধা ঘন্টা ভালোই যাচ্ছিল, হঠাৎ করে আমি গাড়ি চালানোর সময় দূরে দেখি, গাড়ির হেডলাইটে দেখি একটি ডান সাইডে একটি মেয়ে, পরনে ছিল খয়েরি কালার সালোয়ার কামিজ এবং মাথায় ছিল লম্বা কালো ওড়নার, মানে ঘুমটা দেওয়া ছিল, লম্বা ঘুমটা দেওয়া ছিল, মুখটা দেখা যাচ্ছিল না, এবং হাতে ছিল ট্রাভেল ব্যাগ। দাঁড়িয়ে হাত দিয়ে আমাদের লিফটের জন্য ইশারা করছে। বেসিক্যালি পাশে আসাদ বসেছিল, আমি বললাম যে কি ব্যাপার, ওই মহিলাটি এরকম আসাদ করছে, তো কি করা যায়। ওরা আমাদের বললো যে খবরদার না, এখানে মেয়েটা কোত্থেকে আসবে, এবং আমরা তো শুনেছি রাস্তা সম্পর্কে, এখানে থামা যাবে না। আমি আমাদের কথা শুনে মেয়েটাকে ক্রস করে চলে গেলাম। তো কিছুক্ষণ যাওয়ার পরে, আবার আধা ঘন্টা কি 45 মিনিট যাওয়ার পরে দেখি ডান পাশে আবার সে মেয়েটি আমাদের আবার হাত দিয়ে ইশারা করছে। তো এবার আমি একটু অবাকি হলাম, আমি বললাম যে এই মেয়েটিকে আমরা ছেড়ে আসলাম, আমার সামনে আসলো কেমনে। বেসিক্যালি আমার 3 ফ্রেন্ডও অবাক হয়ে গেল, আর ভাবলো যে একই মেয়ে হবে নাকি। আমি তো জানি যে একটা ডাকাত চক্রের অনেক প্ল্যান ট্যান থাকে, তো আমি ভাবলাম যে না, এবারও থামার দরকার নেই, চলে যায়। তো 2 নাম্বার মানে 2 বারেও আমরা ওকে ছেড়ে চলে গেলাম, ক্রস করে গেলাম অনেক। তারপর আমি স্পিডে গাড়ি টানছি, কেমন জানি গাড়িটা যাচ্ছে তো, মানে রাস্তা শেষ হচ্ছে না। তো কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম যে আমরা ঘুরে ঘুরে একই রাস্তায় আসছি, মানে আমরা ওই রঞ্জনের রাস্তাটাতে খালি যাচ্ছি, অন্য কোনো গাড়ি নাই। পরে যেতে যেতে 3 নাম্বার সময়, মানে 3rd টাইম আবার সে মেয়েটি। এইবার আমি বুঝতে পারছিলাম না, যেহেতু আসার সময় আমরা অনেক তাড়াতাড়ি রাস্তাটি ক্রস করছি, কিন্তু যাওয়ার সময় এত কেন সময় লাগছে। 3 নাম্বার সময় মানে 3rd টাইমে দেখি আবার সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তো এবার আমাকে অনেক বললো যে না, এবার গাড়িটা থামিয়ে দেখা দরকার। আর আমাদের সাথে কি হচ্ছে আমি তো বুঝতেছি না, মানে কেউই বিষয়টা বুঝতে পারছিল না যে এত শর্ট পথ, মানে এত সময় লাগছে কি জন্য। মানে 11:30 থেকে বেসিক্যালি 1:30 বেজে গিয়েছিল একটা রাস্তা পার, মানে ওখান থেকে যেতে এত সময় তো লাগার কথা না। কিন্তু মেয়েটিও বারবার দেখি ঘুরে ফিরে বারবার আসছে। তা আমি বুঝতে পারছিলাম না যে মেয়েটি আমাদের আগে কিভাবে আসছে এবং উনি আমাদের কাছে লিফটই বাঁচাচ্ছে কেন। পরে আমি গাড়িটি থামালাম, আমাকে অনেক বললো যে গাড়ি থেকে নামার দরকার নেই, লুকিং গ্লাসে আস্তে করে নামিয়ে কথা বললাম। তো লুকিংটা নামিয়ে দেখলাম যে মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আছে, ওই পরনে ছিল সালোয়ার কামিজ, খয়েরি কালার সালোয়ার কামিজ এবং লম্বা ঘুমটা দেওয়া। তো ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি আমাদের গাড়ির সামনে লিফট আসছেন, আপনি এত রাতে এখানে কি করছেন, এখানে বা কি করছেন একা একটা মেয়ে। তো প্রথমে আমরা কথা বলে যাচ্ছে, উত্তর দিচ্ছে না। পরে অনেক জনকে বললো যে কি ব্যাপার, আপনার সাথে আমরা কথা বলছি না, বারবার লিফট যাচ্ছেন, এখন গাড়ি থামিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করছি, তাও কথা বলছেন না। তারপরে মেয়েটি গম্ভীর গলায় আমাদের উত্তর দিল যে ভাইয়া, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাসা থেকে পালিয়েছিলাম, ওর কয়েকটি ফ্রেন্ডকে নিয়ে। তো ও আমাকে মাঝ রাস্তায় ঠকিয়ে আমার কাছে যেসব গহনাগাটি ছিল সব নিয়ে আমাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তো আমাকে একটু বেসিক্যালি টাঙ্গাইল পর্যন্ত, মানে মধুপুরের রাস্তার ওই দিক দিয়ে যায় সিরাজগঞ্জ যেতে, ওই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওইখানে এসে রাস্তাটা শেষ হয় আর কি। তো কথাটা শুনে আমি একটু অবাক হলাম। পিছন থেকে আসাদ বলছিল যে এরকম রাস্তায় ফেলে দিয়ে যাবে, রাত কি নাকি এটা কোনো সমস্যা। পরে বিষয়টি আমাদের ভালো লাগছিল না। আমি কোনো কিছু না বুঝে ওর সাথে কানে কথা না দিয়ে, যেহেতু রাস্তা সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছি এবং এটা যদি ওই ডাকাত চক্রের বা কোনো চোরের কোনো প্ল্যান ট্যান হয়, কারণ এত রাতে এখানে আসার কথাও না, এই রাস্তায় কিভাবে আসবে। তো আমি ওনার সাথে কথা না বলে গাড়িটা আবার জোরে সোরে টান দিলাম। তো আমরা আবার
মনে হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। ঘুরে ফিরে আমরা ওই মেয়েটার কাছে আসছি, ঘুরে ফিরে আমরা ওই মেয়েটার কাছে আসছি। এবার মনে হচ্ছে যে আমাদের সাথে নিশ্চয়ই কোনো প্যারানর্মাল কিছু একটা হচ্ছে। তো এবার আমি গাড়ি চালানোর সময় আমরা সবাই গান টান বন্ধ করে দিয়ে সূরা কালাম যা যা নিয়ে পড়তে শুরু করলাম এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমরা ভাবলাম যে না, এটা সাধারণ কিছু না। আমরা যেহেতু অনেক জায়গায় শুনে থাকি যে রাত্রে হাইওয়েতে গাড়ি চালাইলে কোনো সমস্যা হইতে পারে। তো যাই হোক, এবার এত কিছু পড়ার পরে আমরা খুব ভালোভাবেই রাস্তাটা পার হয়ে এবার আমরা একটু গ্রামের মানে বাজারের একটু মুখ দেখলাম, মানে লাইট টাইট ছিল আর কি, মানে ওটা পের হয়ে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে আসলাম। তখন তুই একটা গাড়ি টাড়ি দেখে আমাদের বুকে মানে প্রাণ ফিরলো, এরকম একটা অবস্থা, একটু স্বস্তিতে ছিলাম। যাই হোক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আমরা সোজা চিরাতুঞ্জের উদ্দেশ্যে দিকে আসি, যমুনা সেতু ক্রস করি। যমুনা সেতু ক্রস করার সময় ডান পাশে দেখলাম একটি ট্রেন আসতেছে, মানে ট্রেন যাচ্ছে। তো ট্রেনকে ক্রস করে এতক্ষণ লেগে গেছে, তখন বাজে মনে হয় 3টা হবে। তো আমাদের এত 3টার সময় বাসায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা 3টার সময় কেবল যমুনা সেতু পার হয়েছি। তো বাসা থেকে একটা মোবাইল ছিল, প্রথমে ওখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, নেটওয়ার্ক জিরো ছিল। পরে ফোন দিছে, আমরা জানালাম যে এখানে। তো এসে ওই যমুনা সেতু পার হয়ে ওই সেতু পূর্ব রেল স্টেশন পার হয়ে ডান পাশে রেল লাইনের এই পাশে কিছু কি ফাঁকা জায়গা আছে, অনেক ফাঁকা জায়গা, মানে মেইন রোডের 2 পাশে ফাঁকা জায়গা। তো আমি বেসিক্যালি একটা ডান পাশে একটা ফাঁকা জায়গায় গাড়িটা ড্রাইভ করলাম এবং আমাদের সাথে যে কিছু জ্যাক ছিল, তো গাড়ি থেকে আমরা সবাই নামলাম এবং পানি ছিল, পানি দিয়ে একটু পানি খেলাম এবং স্ন্যাক্স খেয়ে একটু খিদে নিবারণ করলাম। তো খাওয়ার পরে একটু গল্প গুজব করতেছিল, হঠাৎ করে আরিফিন খেয়াল করলো সামনে যে সেই মেয়েটি রেল লাইনের সামনে ওই ব্যাগ হাতে ওইভাবে দাঁড়িয়ে। তো ও চমকে গিয়ে চিৎকার দিয়ে আমাদের বলে উঠলো যে দেখ, ওই মেয়েটিকে আমরা রেখে আসলাম, ওই রেল লাইনে এইভাবে কিভাবে আসলো। তো আমরাও চমকে যে দেখি যে ওই মেয়েটি ওইভাবে রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা আরো ভয় পেয়ে গেলাম। এখন আমরা কেউ কোনো মেয়েটির কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। অনেক একটু সাহস ছিল কাছে, যে বলছিল কিভাবে আপনি ওখান থেকে এখানে কিভাবে আসলেন, আপনাকে লিফট দিলাম না, মানে হ্যান ত্যান কথা বলতে যতক্ষণে ট্রেনটি চলে এসেছিল। এবং এরপরে রাসেল ভাই যা ঘটলো তা দেখার জন্য আমরা 4 জন মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটি ব্যাগটি রেখে ট্রেনের সামনে লাফ দিল ট্রেনের সামনে, এবং আমাদের চোখের সামনে মেয়েটির দেহ, হাত টা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা জোরে দৌড় লাগায় গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে মানে এই জিনিসটা দেখার পরে বেসিক্যালি কারোরই মাথা ঠিক থাকার কথা না যে আমরা এটা কি দেখলাম, ওই মেয়েটা সুইসাইড কেন করলো, মানে এটা আমাদের সাথে হচ্ছেটা কি, মানে কিছু বুঝে উঠতে পারলাম না। আমি গিয়ে সবাই গাড়িতে উঠে জোরে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছে না। পরে আমি বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি জানতাম, আয়াতুল কুরসি পরে যেই এবার করছি, এবার গাড়ি স্টার্ট নিল এবং ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করলাম। তো আমরা ওখান থেকে সোজা এসে সিরাজগঞ্জ রোড পরে রোড দিয়ে বাম সাইডে দিয়ে উল্লাপাড়া দিয়ে সাজাদপুর যেতে হয়। তো আমরা ওদিক দিয়ে রাস্তা দিয়ে সোজা যাচ্ছি এবং আমাদের কারো মুখে কোনো কথা নেই। মনে হলো যে আমরা কেউ নির্বাক হয়ে গেছি, মানে আমরা এই ঘটনা দেখার পরে প্রত্যেকেরই গলা ঠান্ডা হয়ে গেছে এবং আমরা এই শীতের ভিতরে প্রচন্ড ঘামা শুরু করছি। আমরা গ্লাস নামিয়ে দিয়েছি শীতের ভিতরে, তাও প্রচন্ড ঘামছি। এইসব দেখার পরে মানে আমরা এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, এটা কি দেখলাম, আমাদের সাথে হচ্ছেটা কি। পরে কালাম পড়তে পড়তে গাড়ি ড্রাইভ করছি উল্লাপাড়ার রাস্তায়। তো হঠাৎ সামনে আবার হেডলাইটে দেখি কিছু শিয়ালের মতো অবয়ব রাস্তার পাশে, 4-5টা হবে হয়তো, কোন একটা পশু বা কিছু একটা ডেড বডির কিছু একটা খাচ্ছে, মানে কিছু যে খাচ্ছে এটা দূর হেডলাইটে বোঝা যাচ্ছে। তো গাড়িটা কাছে আসার পরে আমি ডান পাশে আমরা সবাই তাকালাম, দেখি যে এবার যা দেখলাম তা আমাদেরকে একবারে থমকে দিল। দেখলাম সেই রেল লাইনে যে মেয়েটি লাফ দিল, আমাদের চোখের সামনে যে কাটা হাত পা কেটে গেল মিয়া হলো, সেই লাস্টে বসে বসে এই শিয়ালের দল খাচ্ছে। এবার আমরা আরো স্পিড বাড়াইলাম, মনে হচ্ছিল গাড়ি যত স্পিডই দেয় গাড়ি মনে হচ্ছিল 50-60-এর উপর উঠছেই না, মানে একটা মনে হচ্ছে গাড়ির শক্তিটা কেউ আটকে রেখেছে, এরকম একটা মনে হচ্ছে। আমরা অনেক জোরে চালানোর চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আবার বেসিক্যালি কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম যে ওই শিয়ালের মতো অবয়বগুলো রাস্তার ডান পাশে কিছু খাচ্ছে। তো এইবার সামনে দেখলাম যে ওই সেই মেয়েটি, তার ডান পাশে তার লাশ শিয়াল করে খাচ্ছে, সেই মেয়েটি আবার সেই ব্যাগ হাতে ওই গমটা দিয়ে দাঁড়িয়ে আছে
এবং হঠাৎ করে আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। আমি আর গাড়ি কন্ট্রোল করতে পারিনি, বাম পাশের গাছের ডালে গিয়ে গাড়ি জোরে যায় বাড়ি খায়। মানে এমনি স্পিড কম ছিল, দেখে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলাম। বাড়ি খায় আমরা 4 জন প্রচন্ড আহত হই। তা আহত মানে হয়ে তারপরে আমি ওই স্টিয়ারিং এর সাথে বাড়ি খাওয়ার পরে আমার এই সাইডে মাথা ফেটে গিয়েছিল, অনেকের একটু আহত হয়েছিল আর কি। তারপরে ওই আমি যেখানে গাছের ডালে বাড়ি খেলাম ওই পাশে ছিল একটি ফসলের জমির মাঝখানে একজন কৃষক, যে পাম্পারের যে রুম থাকে না ওখানে যে কৃষকরা জেনারেলি ঘুমায়, ওখানে একজন কৃষক আমাদের এরকম জোরে আওয়াজ শুনে, তো উনি আওয়াজ শোনার পরে আমাদের আওয়াজ শুনে উনি সোজা চলে আসে। ঘুম ভেঙে সে টর্চ নিয়ে ক্ষেতের উপর থেকে উঠে এসে দেখে যে আমরা এরকম আছি। তো উনি যখন আসে তখন আমরা ফ্রেন্ডরা গাড়ি থেকে নামলাম। গাড়ির সামনের অংশটা একটু ভচকে গিয়েছিল, বাড়ি লেগে ফ্লাড মানে ডান পাশের হেডলাইটটি ভেঙে গিয়েছিল। তো এরকম আওয়াজ শোনার পরে তখন আমি দেখলাম যে ওইরকম অবয়ব নেই, ওই মেয়েটিও নেই, কোথাও কেউ নেই, পুরো শুনছান নীরব রাস্তা। তো আমি আহত হওয়ার পর উনি দৌড়ে আসলো এবং বললো, ভাইজান আপনারা কি অ্যাক্সিডেন্ট করছেন, কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন? তো ওনাকে আমি কি বলবো ভেবে উঠতে পারলাম না। ওনাকে এটি বললে কেমন যেন একটা হাস্যকর শোনা যাবে না, রাত্রেবেলা এইভাবে না। আমরা নিজেদের ভিতরে রাখলাম এবং আরিফিন বলল যে না কিছু না, একটু কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, রাত্রে ঘুম ধরছিল এর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। তো ওনাকে কি বলবো বুঝলাম না। তো উনি মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। যাই হোক, উনি আমাদের একটু পানির ব্যবস্থা করে দিল। আমরা আগাতে জায়গায় পানি টানি দিতে রাখলাম। তখন দেখি ডান পাশে একটি, অত রাত্রে কোনো গাড়ি ঘোড়া ছিল না, তো একটি অ্যাম্বুলেন্স পাবনায় লাশ দিয়ে ওই রাস্তাতে ফিরছিল। তো আমাদের এই গাড়ির অ্যাক্সিডেন্ট দেখে পাবনায় ওই অ্যাম্বুলেন্স চালাটি তারও তার সাথে একটু সঙ্গী ছিল। তো আমাদের ওনার কাছে আল্লাহর রহমতে ফার্স্ট এইড বক্স ছিল অ্যাম্বুলেন্সের ভিতরে। তো আমরা একটু করে নিলাম এবং বাসায় খবর দিলাম যে এরকম এরকম ব্যাপার। বাসায় সবাই তো টেনশন করছিল। তো বাসা থেকে অলরেডি একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের রেস্কিউ করার জন্য, যেহেতু গাড়িটি স্টার্ট নিচ্ছিল না এবং নষ্ট হয়ে গেছিল। তো অ্যাম্বুলেন্স কৃষক চলে যাওয়ার পর আমি অ্যাম্বুলেন্স চালার সাথে বিষয়টি শেয়ার করলাম এবং ওই অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভারটি আমাদেরকে বলল যে হ্যাঁ, আমি অনেক বছর আগে এরকম একটা শীতে ওই দিক দিয়ে গাড়ি চালানোর সময় আমার কাছে ওইরকম একটা লিফট চেয়েছিল, তো আমি দেইনি। তো পরে রাস্তায় অনেক ডিস্টার্ব হচ্ছিল, আমরা অনেক কিছু দেখছিলাম। তো তারপরে আমরা যথারীতি বাড়িতে গাড়ি আসে, আমরা ওখানে চলে যাই এবং গাড়িটাকে পরে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়। যাই হোক, আমি গিয়ে যেতে যেতে তখন ফজর হয়ে গেছিল। ফজরের নামাজ টামাজ পড়ে আমি ঘুমিয়েছিলাম এবং আমরা 4 জন একই স্বপ্ন দেখলাম যে স্বপ্নে সেই মেয়েটি এসে বলল যে আমি তোদের কাছে খালি বলেছিলাম যে আমাকে এখান থেকে এই পর্যন্ত নামিয়ে দে, আমি তোদের কোনো ক্ষতি করতাম না, কিন্তু তোরা আমাকে নামিয়ে দিসনি, এজন্য তোদের আমরা এই অ্যাক্সিডেন্টটা করে দিতে বাধ্য হলাম। তো পরের দিন সকালবেলা উঠে আমরা প্রত্যেকে বলার পর অবাক হয়ে গেলাম, দেখি যে আমরা 4 জন একই স্বপ্ন দেখেছি। তো রাসেল ভাই, এই ছিল সেই ঘটনাটি। এই ঘটনাটির ব্যাখ্যা বা কোনো বিশ্লেষণটা আমরা খুঁজে পাইনি যে ওটির কোনো মেয়েটা কেন বা আমাদের কাছে ছিল, যার ওর কোনো মেয়ে ছিল নাকি কোনো জিন ভূত ছিল, আর আমাদের কাছে লিফটও বা কেন চাইলো। এই ব্যাখ্যাটা আমরা কেউ খুঁজে পাচ্ছিল না, আমার এই রুমমেটটা। তো কারো যদি জানা থাকে বলবেন। আর আমি মনে হয় সেভাবে গুছিয়ে গল্পটি বলতে পারলাম না, এজন্য এক্সট্রিমলি সরি। আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি যেমন লাস্ট উইকে এসে লালবাগের শেখ সাহেব বাজারের একটি হন্টেড এলাকা সম্পর্কে কিছু ঘটনা বলেছিলাম, আজকে ঠিক ওইরকমই একটা ঘটনা বলবো, কিন্তু এটা হচ্ছে কামরাঙ্গীরচরের জান্নাতবাগ নামক একটি জায়গার ঘটনা। তো ঘটনাটি আমি শুনি মিজান ভাইয়ের মুখ থেকে। তো মিজান ভাইয়ের মুখ থেকে শোনার পর আমি আমার ফ্রেন্ড বাপ্পিকে নিয়ে এবং মিজান ভাইকে নিয়ে সে এলাকা যাই, কামরাঙ্গীরচরের জান্নাতবাগ। তো সেখানে যাদের সাথে ঘটনাটা ঘটে তাদের নাম হচ্ছে অলি এবং আনোয়ার। তো আমি সরাসরি রাসেল ভাই তাদের ঘটনা চলে যাই। এটা রাসেল ভাই আজ থেকে 20 বছর বা 22 বছর আগের একটি ঘটনা। এখন কামরাঙ্গীরচর যেমন দেখতে ঠিক তখন তেমনটা ডেভেলপ ছিল না, তখন সেখানে বসত বাড়ি বলতে খুব কমই ছিল। তো সেখানকার জান্নাতবাগের এখানে একটি আপনার স্কুল রয়েছে, ওয়াজিউদ্দিন স্কুল, সেটার পাশেরই একটা এলাকার ঘটনা। তো সেখানে একটি পুরাতন কবরস্থান রয়েছে, সেই এলাকার কিছু লোকজন মারা গেলে তারা সেই কবরস্থানে কবর দিতেন, এবং ঠিক সেই কবরটার পাশে রাসেল ভাই 2টো পুকুর রয়েছে এবং সেই পুকুরকে ঘিরে সেই এলাকার মানুষের মুখে নানা রকম ঘটনা রয়েছে, এবং ঠিক তার উল্টো পাশে একটা বিশাল বট গাছ রয়েছে সেখানে। তো একদিন দুপুরবেলা যেটা করেন
সেই অলি আর ওই অলি ভাই এবং আনোয়ার ভাই তারা দুজন মিলে সেখানে গুলতি নিয়ে খেলতেছিলেন। তো তারা একটা সময় যেটা লক্ষ্য করলেন যে কবরস্থানের উল্টো পাশে যে বটগাছটা ছিল, বটগাছটা প্রায় অনেক পুরাতন ছিল, সেখান থেকে একটি বিশাল আকৃতি পাখির মতো কিছু একটা এসে ঠিক এই পুকুরটার পাশে একটি গাছের মধ্যে এসে বসে। তো তারা চিন্তা করলো যেটাকে গুলতি দিয়ে মারবে সে পাখিটাকে। তো তারা চিন্তা করে সে পাখিটার দিকে আপনার গুলতি দিয়ে ঢিল ছুটতে থাকে। তো 2-3 বার ঢিল মারার পর তো পাখিটা গায়ে যখন লাগে, তো ওনারা প্রথম দূরে থেকে দেখে ভাবতেছিলেন যে সেটা পাখি হতে পারে। তো সেটা তার গায়ে ঢিল লাগার পর সেটা রাসেল ভাই সেখান থেকে উড়ে চলে যায় এবং সেটা উড়ে গিয়ে যে বটগাছ থেকে নেমে আসছিল ঠিক ওখানে ওঠার চেষ্টা করার আগে সে নিচে পড়ে যায়। তো নিচে পড়ে যায় বলতে গেলে সেই বটগাছটার পাশে একটু ঝোপ ছিল, সেই ঝোপটার মধ্যে পড়ে যায়। তো তারা দুজনই খুব কিউরিয়াসিটি নিয়ে সেই পাখিটাকে ধরার জন্য সেখানে দৌড় দিয়ে যায়। তো রাসেল ভাই তারা সেখানটা সেই ঝোপটার ভিতরে ঢোকার পর যে অবাকটা হয় যে মানে তারা সেখানে গিয়ে যে জিনিসটা দেখে তা সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে যে রাসেল ভাই খুব বিভৎস একটা চেহারা, কোন একটি জন্তু, তারা যেটা বলে যে জন্তুও বলা যায় না ঠিক, মানে অদ্ভুত কিছু একটা তারা দেখেন এবং সেটা গা ভর্তি লোম ছিল এবং সেটা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়েছিল। তো এরপর তাদের আর দুজনেরই কোনো কিছু মনে ছিল না। তো ওই অলিভার যখন সেন্স ফিরে তখন উনি রাতের বেলা উনি বাসায়, তো ওনাকে বাসার লোকজন গিয়ে সেই ঝোপ থেকে নিয়ে আসে অনেক খোঁজাখুঁজি করার পর। তো তার মুখ থেকে যখন তার এই ঘটনাটি শুনে, তো আনোয়ার ভাইয়ের আম্মা একটা কথা বলে, আসলে ভাই এগুলো আমি ওনাদের বাসায় গিয়ে সবার মুখে শুনি ঘটনাগুলো। তো আনোয়ার ভাইয়ের আম্মা যেটা বলে যে ওই সময় ওনারা এই জিনিসটা ওইখানকার আরো অনেকে দেখে যে আপনার এরকম একটা জিনিস সেখান সেই এলাকার অনেকেই দেখে যে, এবং তারা এবং একটা জিনিস বিলিভ করতো যে আপনার যখন কারো বেবি হতো সেখানে, তো তখন তারা 40 দিন পর্যন্ত সেই বেবিটাকে মানে কেউ না কেউ 24 আওয়ার মানে জেগে থেকে সেই বেবিটাকে পাহারা দিয়ে রাখতো। কারণ ওইখানকার একটা ফ্যামিলির একটা বেবিকে এরকম একটা কিছু এসে নিয়ে যায়, এটা ওই এলাকার মুরব্বীদের মুখ থেকে আমি শুনি নিজে গিয়ে। তো তারা যেটা বলে যে তখন ওই বেবিটার দেহের কিছু অংশ আপনার সেই বটগাছটার পাশে পাওয়া যায় এবং ওই বটগাছটার পাশেই ছিল রাসেল ভাই আনোয়ার ভাইদের বাসা। তো আনোয়ার ভাই আম্মু আমাকে যেটা বলে যে ওই বটগাছের ওইখানে তারা প্রায় মাঝে মধ্যেই যে রাতের বেলা দেখতে পেতেন যে শাড়ি পরা কোন একজন মানুষ সেখানে এসে সেই বটগাছটার নিচে ঝাড়ু দিচ্ছে এবং সেখান থেকে ঝাড়ু দিতে দিতে ওনাদের বাসা পর্যন্ত এসে ওনাদের বাসার উঠান পর্যন্ত ঝাড়ু দিয়ে যাচ্ছে। তো প্রথম ওনার আম্মু ভাবেন হয়তো বাসার কেউ হবে। তো পরে উনি সকালবেলা উঠে জানতে পারেন যে আসলে সেখানে বাসার কেউ ছিল না। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন ঘটনাটি ঘটে তখন সময় 1995 কি 97 সাল, এমন একটি সময়। আমাদের বেশ কিছু কৃষি জমি ছিল। আমার বাবা এই কৃষি জমিগুলো চাষাবাদ থেকে শুরু করে নিয়ে আর অন্যান্য বিষয় দেখাশোনা করতেন। রাতের বেলা এই জমিগুলো শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে পানি দেয়া হতো। আমাদের জমিগুলো হচ্ছে আমাদের গ্রাম পেরিয়ে আমাদের পাশের গ্রামের মাঠের মধ্যে, যা আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার থেকেও কিছুটা দূরে। তখন গ্রামের রাস্তাগুলি তেমন ভালো না হওয়ায় যানবাহন দিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই পায়ে হেঁটেই আসা যাওয়া করতে হতো। যেহেতু রাতের বেলা সেচ দেয়া হতো, তাই মেশিন চুরির কিন্তু একটি ভয় ছিল, যার কারণে আমার বাবা জমির পাশে ছন এবং খড় দিয়ে তৈরি ছোট ঘরে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ডেরা ঘর বলি, সেই ঘরে থাকতেন। তো প্রতিদিনের মতো তিনি এই ডেরা ঘরে পাহারা দিচ্ছিলেন। রাত তখন আনুমানিক 3টা। হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পান। তিনি শুনতে পান পানিতে যদি ঘাস ধৌত করা হয় ঠিক যেমনটা শব্দ হয়, ঠিক তেমন শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেদিক দিয়ে শব্দ আসছে বলে মনে হচ্ছে সেদিকে কিন্তু কোনো পানির উৎস নেই। হ্যাঁ, পানি আছে নদীতে, যা সম্পূর্ণ বিপরীত পাশে এবং একটু দূরে। এত দূর থেকে কিন্তু ঘাস ধোয়ার শব্দ এখানে আসা পসিবল নয়। তিনি আরেকটু পর আবার খেয়াল করলেন যে
ঘাস ধোয়ার শব্দ যেখান থেকে আসছে বা যে এই শব্দটি করছে ওখানে কেউ কাশি দিচ্ছে। আর অদ্ভুত ব্যাপার হলো সেই কাশি দেওয়া কণ্ঠটি ছিল হুবহু আমার ছোট মামার কণ্ঠের মতো। আমার ছোট মামা ঠিক যেভাবে কাশি দিত ঠিক সেভাবেই একই কণ্ঠে কাশি দিচ্ছিল। তখন আমার বাবা ভাবলেন কি ব্যাপার, উনি এত রাত্রে এখানে ঘাস ধুচ্ছেন কেন, দেখি তো, বা আসলে কে এসেছে ওখানে। এই চিন্তা করে তিনি ডেরাঘর থেকে বের হন, কিন্তু বের হওয়ার পর কাউকেই তিনি দেখতে পান না। হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট চালিয়ে বহু দূরেও কোনো মানুষের অস্তিত্ব তিনি দেখতে পান না। তিনি ভাবলেন হয়তোবা তার মনের ভুল ছিল এবং কিছুটা ভয় পান তিনি আবার ডেরাঘরের মধ্যে ঢুকে যান এবং দোয়া পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ পর তিনি আরো একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হন। তিনি আবারও বাহিরে ঘাস ধোয়ার শব্দ শুনতে পান। তিনি এবার বের হবেন কি হবেন না এটি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। এক পর্যায়ে ডিসিশন নেন তিনি বের হবেন না। কিন্তু এর কিছু সময় পরেই ভয়ানক আওয়াজ হতে থাকে আশেপাশে। তিনি ডেরাঘরের বেড়া কিছুটা ফাঁকা করে বাহিরে তিনি যেই বিষয়টি দেখতে পান এটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান বিশাল আকৃতির এক দানব ভয়ানক আওয়াজে আশেপাশে যত জমি আছে সেগুলো দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে এবং ওই জমিগুলোর মাঝখান দিয়ে লাফালাফি করে ভূমিকম্প সৃষ্টি করে ওই জমিগুলো পুরো নষ্ট করে ফেলছে। তখন আব্বু অনেক ভয় পান। তিনি ভাবছিলেন এই বুঝি ওই ভয়ানক দানবটি এই ঘরের উপর এসে আছড়ে পড়বে আর এই ঘরটি চূর্ণ বিচূর্ণ করে দেবে এবং ওনার সেখানেই মৃত্যু হবে। তিনি হারিকেনের আলো বাড়িয়ে দেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। একটি পর্যায়ে আব্বু ফিল করেন ওই দানবটি হেঁটে হেঁটে আব্বুর ডেরার পাশে চলে এসেছে এবং এমন ভয়ানক আওয়াজ করছে মনে হচ্ছে সেই আওয়াজেই এই ডেরা ঘরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটি পর্যায়ে ওই দানবটি ওই ঘরটি ভেঙে ফেলার জন্য ধাক্কা দিতে থাকে। তখন আব্বু আরো জোরে জোরে দোয়া পড়তে থাকেন। এর মধ্যে ওই যে নদীর কথা আমি বলেছি ওই নদীটি দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাওয়ার শব্দ শুনতে পান আব্বু। আর ওই শব্দটা যখন হচ্ছিল সেই সাথে সাথেই ভেসে আসে ফজরের আজান। যেহেতু ওই সময় গরমকাল ছিল এই কারণে ফজরের আজান কিন্তু একটু তাড়াতাড়ি দেয়, শীতকালে অবশ্য একটু দেরি হয়। 2-3 মিনিট পর আব্বু লক্ষ্য করেন সবকিছু নীরব হয়ে গিয়েছে। আব্বু দেরি না করে দ্রুত বাড়ির দিকে রওনা দেন এবং বাড়িতে পৌঁছে সব ঘটনা খুলে বলেন আমার দাদির কাছে। আমার দাদি তখন আমার বাবাকে গোসল করিয়ে ঘরে প্রবেশ করান। যখন আমার দাদা এই ঘটনা শুনেন তিনি জমিগুলো দেখতে যান এবং গিয়ে দেখেন জমিগুলো একদম স্বাভাবিক, ঠিক যেমনটি আগের দিনে ছিল। এরপর আমার দাদি একজন বড় হুজুরের মাধ্যমে জানতে পারেন আমার বাবার রাতে ওইখানে পাহারা দেওয়ার কারণে একটা খারাপ জিন খুব রাগান্বিত হতো এবং সে ঠিক মতো আসা যাওয়া করতে পারত না। তাই বাবার ক্ষতি করতে চায় সে, কিন্তু আব্বুর দোয়া পড়া এবং আজানের কারণে সে আর কিছু করতে পারেনি। আল্লাহ সহায় না হলে হয়তো সেদিনই আব্বুর শেষ দিন হতো। ঘটনার পর আমার বাবা শারীরিকভাবে কিছুদিন অসুস্থ থাকেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে যান। এরপর থেকে আর রাতের বেলা বাবা জমির কোনো কাজ করতেন না, যাবতীয় কাজ দিনের বেলায় শেষ করতেন। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এখন আমি যে কাহিনীটা বলবো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একজন সিনিয়র প্রফেসর, আমি সঙ্গত কারণে ওনার নাম বলছি না, ওনার বাসায় একটা প্রোগ্রাম হয় প্রতি মঙ্গলবারই। তো সেটা হচ্ছে একটা ইসলামিক প্রোগ্রামের মতো হয়, ওখানে কিছু আমল হয়, কিছু দোয়া কালাম হয়, তারপর সবাই দোয়া খায়ের করেন, মোনাজাত করেন। তো
এটা বেশ অনেকদিন আগে থেকেই তাদের এই প্র্যাকটিসটা চলছে। তো ওখানে যেটা হতো যে মাঝে মাঝে কিছু মানুষজন দেখা যেত যাদেরকে কেউ আসলে ঠিক চিনতে পারতো না, তারা কোত্থেকে এসছে, তারা কারা। তো স্যারকে যখন জিজ্ঞেস করা হতো, মানে যার বাসায় এটা হতো সেই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর, ওনাকে যখন জিজ্ঞেস করা হতো উনি বলতেন যে হ্যাঁ উনি চেনেন, উনি জানেন, বাট এর বেশি আর কিছু উনি বলতেন না। তো দুই একজন খেয়াল করেন, আমার পরিচিত একজন কলিগ ওখানে যেতেন, তো উনিও খেয়াল করতেন যে ঠিক নামাজের সময়টায় মাগরিবের নামাজটা ওখানে পড়া হতো, তারপরে ঈশার নামাজটা আবার ওখানে পড়া হতো, সবাই একসাথে জামাতে পড়তেন। তো ঠিক নামাজের সময়টা দেখা যেত যে সেই মানুষগুলা 3-4 জন মানুষ তারা নাই, তারা থাকতেন না ওই সময়টা। আবার ঈশার পরে যখন রাত্রেবেলা যখন দোয়া খায়ের হতো তারা ওখানে থাকতেন। তো এরকম একবার দুইবার বেশ কয়েকবার প্রতি মঙ্গলবারই এই অনুষ্ঠানটা হতো। বেশ কয়েকবার এই জিনিসটা ঘটার পরে কয়েকজন খুব কিউরিয়াস হয়ে যায়। তো তারা আবার ওখান থেকে একটা কাফেলা হজে যাচ্ছিল ওই সময়। তো তারা স্যারের কাছে জানতে চায় যে স্যার এই ঘটনাটা আসলে কি, এরা কারা। তো বলে যে আপনারা হজে যাচ্ছেন, আপনারা হজ করে আসেন, আমি আপনাদেরকে আসার পরে বলবো বিষয়টা। তো তারা যথারীতি হজে চলে যায়। হজে যাওয়ার পর যে সময়টা ওরা মক্কায় ছিলেন, যখন তাওয়াফ করছিলেন, তাদের মধ্যে একজন, ওই কাফেলার একজন খেয়াল করেন যে যেই লোকগুলাকে ওনারা নামাজের সময়, ঠিক নামাজের সময় জামাতের মধ্যে দেখতেন না, ঠিক ওই 3-4 জন মানুষ তাদের সাথে তাওয়াফ করছেন মাগরিবের ওয়াক্তে এবং এশার ওয়াক্তে। 2 ওয়াক্তেই তারা ওখানে নামাজ পড়েছেন এবং তাদের সাথে দেখেছেন, মুখোমুখি দেখেছেন। এরকম তারা প্রায় 3-4 দিন ওই তাওয়াফের ভিড়ের মধ্যে ওই চেহারাগুলা চিনেছেন এবং খুব ভয় পেয়ে গেছেন। ওনারা যখন ফিরে এসছেন তখন স্যার দেখছেন যে স্যারের সাথে দেখা করতে এসছেন ফলোইং মঙ্গলবারে। তো স্যার মিটমিট করে হাসছেন। স্যার হাসছেন, ওনারা স্যার ওনাদেরকে জিজ্ঞেস করেছেন আপনাদের কিছু জিজ্ঞেস করার আছে? তখন ওরা বলছেন না, আমরা বুঝেছি। এরপরে মানে কেউ আর এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। আমার কলিগ যে ছিলেন উনি ওই কাফেলায় ছিলেন, উনি পরে জিজ্ঞেস করেছিলেন যে বিষয়টা কি। উনি নিজে দেখেননি, কিন্তু ওনার কাফেলায় যারা দেখেছেন তারা বলেছেন যে বিষয়টা এরকম। প্রতিটা ওয়াক্তে, স্যারের কাছ থেকে পরে উনি জানতে পেরেছেন যে প্রতিটা ওয়াক্তে তারা ফিজিক্যালি মক্কায় তাওয়াফ করেন এবং ওখানে নামাজ পড়েন জামাতে, এন্ড ফলোইং দ্যাট ওনারা এই জামাতে আবার চলে আসেন। ঘটনাটা আসলে আমি যতটা সিম্পল করে বলে ফেললাম, যারা সিম্পল করে বলেননি এক্স্যাক্টলি, আর যারা তাদের সাথে জামাতে নামাজ পড়ে তাদের ফিলিংটা কেমন সেটা একদম ফিল করতে পারছি, আপনাকে দেখেও কিছু ফিল করা যাচ্ছে। আমার কাছে খুব অবাক লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি আকবর রাব্বি বলছি মিরপুর থেকে। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। রাইট, খুব ছোট একটা ঘটনা, বাট খুব অন্যরকম একটা ঘটনা। হ্যাঁ রাইট, চোখের সামনে ঘটে যাওয়া। চোখের সামনে। আমার ফ্রেন্ড ও রূপগঞ্জে একটা ফ্যাক্টরিতে জব করে। ও ডেলি রূপগঞ্জ থেকে ঢাকায় ওরা অফিসের গাড়িতে ব্যাক করে। তো ঘটনাটা 2 সপ্তাহ আগে। তো ওরা ব্যাক করছিল, ঠিক সন্ধ্যার আগে আগে ওরা ফেরিঘাটে, মুড়াপাড়া ফেরিঘাটে এসে পৌঁছায়। তো ওরা গাড়ি থেকে নেমে ফেরিঘাটে যে জেটি আছে, জেটির উপরে দাঁড়িয়ে থাকে। জেটি 2টো পার্ট, ওরা লাস্ট পার্টে দাঁড়িয়ে থাকে। তো ফেরি আসার জন্য অপেক্ষা করে। তো কিছুক্ষণ পর দেখে যে ফেরি আসছে, ওরা ভাবে যে আমরা একটু পিছিয়ে হই, তাহলে ধাক্কা খেলে যাতে পড়ে না যাই। তো আমার ফ্রেন্ডটা ও যখন একটু পিছিয়ে দিকে হেড করতে থাকে, ও খেয়াল করে না জেটিটা মানে 2টো পার্টে থাকার কারণে, স্রোতের কারণে একটু ফাঁক হয়েছিল। তো ও কিছু বুঝার আগে, উঠার আগেই ও ওই পানির ওই ফাঁক দিয়ে পড়ে যায়, মাঝখানে পড়ে যায়। ও সাঁতার জানতো না। ও যখন পানিতে পড়ে যায়, ও কিছুক্ষণ ঝাপাঝাপি করে এবং এক টাইমে ও পানির নিচে ডুবে যেতে থাকে। তো ও যখন ডুবে যেতে থাকে, লক্ষ্য করে যে ওর 2 পা কে জানি ধরে নিচের দিকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে। এবং ও যেহেতু সাঁতার জানে না, প্রচন্ড নাক মুখ দিয়ে পানি যাচ্ছে এবং ও ভেবে নেয় যে মারা যাবে। তা ও মানে কিছু করতে পারে না, মনে মনে দোয়া দনুত করতে থাকে। তো এর কিছুক্ষণ পর অনুভব করে হাতটা, ওর ডান হাতটাকে জানি সোজা টান দিয়ে উপরের দিকে টানছে। আচ্ছা। এবং পা দিয়েও টানছে, হাত দিয়ে উপরে দিয়েও টানছে আবার। তো হাতে যে উপরে টানটা ও বেশি জোর হেবে করে এবং হচ্ছে ওই জোরটা বেশি জোরে ওকে উপরে নিয়ে যাচ্ছে আবার। তারপর ওর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে, আর কিছু জানে না। তো ও যখন জ্ঞান ফিরে, যখন মাটিতে শুয়ে আছে ও, তখন ওর এবং শুয়ে আছে এবং ও কিছুক্ষণ একটু সুস্থ হওয়ার পর কলিগ জিজ্ঞেস করে আমি কিভাবে উপরে আসলাম। তখন ওর কলিগরা বলছে ও যখন পানিতে পড়ে যায় ওরা খুব অস্থির হয়ে যায়।
কি করবে। তো 2-4 সেকেন্ড ও দেখে যে পানির মধ্যে ওর কম্পনটা দেখে, ওরা কম্পন দেখে না পানির। তো ওরা ছোড়াছুড়ি শুরু করে কোনো ডুবুরি টুবুরি পাওয়া যায় কিনা। তারপর কিছুক্ষণ পর ওরা যখন আজানের একটা শব্দ আসে, মাগরিবের টাইমে ছিল, টাইমে আজানের শব্দ আসে এবং আজানের শুরু হওয়ার সাথে সাথে ওর হাতটা পানির থেকে উপরের দিকে উঠে আসে এবং তাড়াতাড়ি ওরা হাতটা ধরে উপরের দিকে নিয়ে যায়, উপরের দিকে উঠে নিয়ে যায় এবং ওরা ওকে ট্রিটমেন্ট করে। তো ও এর ফাঁকে একটা জিনিস, ও যখন পানির থেকে উপরে আর নিচে দুই দিকে টানাটা হচ্ছে, মনে হচ্ছিল হাতে আর মুখে পানির নিচে কে জানি খামচি দিচ্ছে এবং ও যখন জ্ঞান ফিরে হাতে আর মুখের দিকে হাত করে, দেখে যে সত্যি ওর মানে প্রচন্ড আঁচড়ের দাগ, মুখের দিয়ে আঁচড় দিয়ে যে দাগ, সে দাগ তোর হাতে আর মুখে থাকে। এটাই ছিল আমার ঘটনা আসলে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো সাথেই আছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় আরজে রাসেল ভাইকে আমাকে সুযোগ করে যাওয়ার জন্য নতুন একটি গল্প বলার। আমি আশা করছি আমার গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা আজকের এই ভিডিওটি প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গল্পে। গল্পটি আমাদের কাছে লিখছেন একজন ফ্রিল্যান্সার। তিনি আসলে যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আরিফ একজন ফ্রিল্যান্সার ভিডিও এডিটর। কাজের প্রয়োজনে সে প্রায় পুরনো হার্ড ড্রাইভ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নিয়ে আসে তার নিজের বাড়িতে, কারণ এই পুরনো জিনিসগুলো তার অনেক কাজে ব্যবহৃত হয়। একদিন সে অনলাইন থেকে খুব কম দামে একটা পুরনো বিদেশি সার্ভার ড্রাইভ কিনলেন। ড্রাইভটি হাতে পাওয়ার পর সে দেখল সেটা প্রায় খালি, কেবল একটা ফোল্ডার ছাড়া। সেই ফোল্ডারটির নাম ছিল ডু নট ওপেন। তার বাংলা শব্দ হচ্ছে এটা কখনোই খুলবেন না। আরিফ ভাবলো হয়তো কোনো পুরনো গ্রাহকের ব্যক্তিগত কিছু ডাটা থাকতে পারে। কৌতূহল বশত সে সেই ফোল্ডারটি খোলার জন্য অনেক বেশি উৎফুল্লিত হয়ে গেল এবং সে রাত যখন গভীর হয়ে গেল আসলে তখনই আসলে ভাবার চেষ্টা করলো, যখন তার কাজ সব শেষ হয়ে গেছে, অবসর সময় যখন সে বসে আছে তখনই ভাবলো যে এখন আসলে দেখা যাক এই ফোল্ডারটার ভিতরে কি আছে। তারপর সে কৌতূহলবশত ফোল্ডারটি খুললো। ভিতরে মাত্র একটা ভিডিও ফাইল, যার নাম 0000000 MP4। ফাইলটি মাত্র কয়েক কেবির, কিন্তু যখনই সে ফাইলটি ডিলিট করার চেষ্টা করলো, ল্যাপটপ স্ক্রিনে লেখা উঠলো, ফাইলটি আপনার অস্তিত্বের সাথে যুক্ত, ডিলিট করা কখনোই সম্ভব না। আসলে এরকম একটা লেখা দেখে আরিফ হেসেই উড়ে দিল, কিন্তু সে ভাবলো যে আসলে এরকম অনেক সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়, অনেকভাবেই অনেক কিছু করা যায়, কারণ বর্তমান সময়ে এআই এর যুগ, আর এআই এর যুগ দিয়ে আপনারা চাইলে অনেক কিছুই কিন্তু তৈরি করতে পারেন। কিন্তু সে আসলে তার ল্যাপটপটাকে অফ করে আবারও অন করে দিল, আর সেই অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আসলে অদ্ভুত কিছু রকমের একটা দেখতে পারলো, কিন্তু সেটাকে সে অপেক্ষা করে আবারও নিজের মতো করে সেই ফোল্ডারটাকে ডিলিট করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সেই ফোল্ডারটা আর ডিলিট হলো না। যাই হোক, রাত তখন ঠিক 12টা বাজে। আরিফের ল্যাপটপটি নিচ থেকেই চালু হয়ে গেল আবারও। সেই MP4 ফোল্ডারটি প্লে হতে শুরু করলো। এবার ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অন্ধকার ঘর, যা হুবহু আরিফের নিজের শোয়ার ঘরের মতো। ভিডিওটিতে দেখা যাচ্ছে আরিফ নিজেই ঘুমিয়ে আছে, কিন্তু ভিডিওর কোণে একটা কালো অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে আসছে।
আরিফ আতঙ্কে উঠে ল্যাপটপটা বন্ধ করতে গেল, কিন্তু দেখলো মাউস বা কিবোর্ড কোনো কিছুই কাজ করছে না, বা ল্যাপটপের পাওয়ার বাটন যেটা আছে সেটাও কোনোভাবে কাজ করতেছে না। আরিফ এবার আসলে বুঝতে পারলো যে আসলে এখানে অন্য কিছু আছে। যে ভিডিওটি, সেই কালো ছায়াটি যখন আরিফের ঘাড়ের একদম কাছে, হঠাৎ ভিডিওর সেই ছায়াটি ক্যামেরার দিকে তাকালো। তার কোনো মুখ নেই, কেবল একটা গর্ত দিয়ে অজর রক্ত পড়ছে। আরিফ দ্রুত ড্রাইভটি কম্পিউটার থেকে টেনে খুলে ফেললো এবং জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে পড়ল। সে ভাবল আপদ চুকেছে, কিন্তু বেশ কয়েক মিনিট পরে সে শুনল তার ফোনের নোটিফিকেশনের টন। ফোন হাতে নিয়ে সে দেখল একটি ইমেল এসেছে। ইমেলের প্রাপক সে নিজেই। ইমেলে বডিতে কোনো লেখা নেই, কেবল একটি অ্যাটাচমেন্ট, সেই একই রকমের ভিডিও ফাইল যার নাম 0000000 MP5। সে ফোনটি সুইচ অন করে দিল, কিন্তু সে নিস্তব্ধ ঘরে সে শুনতে পেল এক অদ্ভুত আওয়াজ, ঠিক ঠিক ঠিক। শব্দটা কোনো যান্ত্রিক নয়, যেন কেউ তার হাড় দিয়ে মেঝেতে টক টক করে শব্দ দিচ্ছে। সে তার এবার তার আসলে ঘরের যে আয়না ছিল সে আয়নার দিকে তাকালো। আয়না সে নিজের প্রতিচ্ছবি দেখল না, সে দেখল সেই ভিডিওতে যেই কালো ছায়াটি ছিল সেই ছায়াটি এখন তার আয়নার দিকে তাকিয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে কাচের আয়না ভেদ করে বাইরে বেরিয়ে আসতে শুরু করলো। তার হাতগুলো ছিল পচে যাওয়ার মতো তারের মতো পচা। আরিফ এবার চিৎকার করতে চাইল, কিন্তু দেখল ইতিমধ্যেই ছায়াটি তার খুব কাছাকাছি এসে গেছে। সে চাইলেও আর এখন চিৎকার করতে পারছে না, এবং অবশেষে আসলে সে দেখতে পারল যে সেই ছায়াটি ছিল, সেই ছায়াটি তার শরীর ভেদ করে চলে যাচ্ছে। এবং এই যে ভিডিও ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটি এখন ভাইরাস আকারে ধারণ করেছে তার ফোনের মধ্যে। তারপর আসলে আরিফ কোনো উপায় না পেয়ে তার ফোনটি যে ছিল, হাতে থাকা ফোনটি এক ঢেল মেরে পুরা ফোনটি নষ্ট করে দিল। এরপর থেকে আসলে কোনো কিছু একটা মনে হচ্ছিল তার থেকে উধাও হয়ে গেল, বা তার কাছ থেকে বিদায় নিল। তো যাই হোক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। দর্শক, আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আমি তাও জানি যে আপনি সবসময় ভালো হবেন। আমি কোনো কারণবশত আমার পরিচয়টা উল্লেখ করতে যাচ্ছি না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 2012 সাল থেকেই বুথ এফএম শুনছি, যা আমাকে ভালো একটা সময় উপভোগ করার সুযোগ করে দিয়েছে। বুথ এফএমের এই ঘটনাগুলো খুবই চমৎকার, যা আমার কাছে অনেক ভালো লাগে। আর রাসেল ভাই, বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শ্রোতাদের জন্য সর্বাধিক চেষ্টা করে যাচ্ছেন, এবং বুথ এফএমকে নতুন একটা রূপ দেওয়ার জন্য বুথ.com, যা বর্তমানে আমরা শুনতেছি। বুথ.com এরও প্রত্যেকটা এপিসোড খুবই ভালো হচ্ছে। আর রাসেল ভাই, আমি আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার আন্টির মুখ থেকে শোনা, আমার নানার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি মূলত তখন 1948 থেকে 50 সাল হবে। আমার নানার বয়স ছিল তখন 25 থেকে 30। বয়স ছিল তাগড়া জোয়ান এবং খুবই সাহসী এবং পরিশ্রমী এবং শক্তিশালী। তো গ্রামের মানুষ তখনকার দিনে সপ্তাহে একদিন দূরের বাজারে হাট বসতো। তো তেমন কি একদিনের ঘটনা, উনি একদিন বাড়ি থেকে দুপুরবেলা রওনা দেয় যে বাজার সদাই করে ঘরে ফিরবে।
তো বাজারে যাওয়ার পর ওনার বাজারের সমস্ত কাজ কর্ম শেষ করার পর উনি সন্ধ্যা হয়ে গেছে প্রায়। উনি তখন চিন্তা করে যে বন্ধুদের সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, একটু চা আড্ডা দিয়ে শেষ করেই বাড়িতে যাওয়া যাবে। তো মূলত চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত প্রায় 9টা বেজে গেছে। তখন উনি চিন্তা করে যে না, এখন তো আর আড্ডা দেওয়া যাবে না, এখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তখন উনি বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তো বলে রাখা ভালো যে রাসেল ভাই ওনাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার দূরে। মূলত এখন বাড়ি যাওয়ার পথে রাস্তাঘাটের বর্ণনাটা একটু দিয়ে নেই। মূলত বাজারের পর কিছু সোজা রাস্তার পর কিছু গ্রামের রাস্তা, তারপর মূলত কিছু ধানের জমি, তারপরে কবরস্থান, তারপরে আবার কিছু ধানের জমি, তারপর হচ্ছে নানাদের বাড়ি। তো উনি বাড়ির দিকে রওনা দেয়। গ্রামের রাস্তা পেরিয়ে যখন উনি ধানের ফসলের জমিতে পা রাখে, এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল। ফসলের জমিও 2-3টা জমি খুব সুন্দরভাবে পার হয়ে যায়। তখন উনি হঠাৎ করে একটা বাচ্চার চিৎকার শুনতে পায়। একদম নবজাতক শিশু সদ্য জন্ম নিলে যেরকম চিৎকার, ওই রকম চিৎকার আর কি। তো রাসেল ভাই উনি মূলত উৎস খোঁজার চেষ্টা করে যে এই বাচ্চার কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে। তখন উনি আশেপাশের জমিতে ঘুরে ফিরে দেখে যে কোথাও নেই। তো হঠাৎ করে উনি সামনে চোখে পড়ে যে এই বাচ্চা মাত্র নাবিকাটা একটি বাচ্চা 2 জমির আইলের মাঝখানে ফেলে রেখে গেছে কেউ। তো উনি মূলত এই বাজারে ব্যাগ টেক রেখেই বাচ্চাটাকে কুলে নেওয়ার পর মূলত উনি বকাবকি করতে থাকে এরকম ভাবে যে তোরা বাচ্চাটাকে না পালতে পারলে জন্ম দিলি কেন, এরকম ভাবে বাচ্চাটার যে বাবা মা বা এরকম অর্থেই উনি গালিগালাজ করতে থাকে। তখন বাচ্চাটাকে নিয়ে উনি বাড়ির পথে হাঁটা শুরু করে আর বকাবকি করতে করতে উনি হাঁটতে থাকে। তো রাসেল ভাই এতক্ষণ পর্যন্ত ভালো ছিল। তো একসময় উনি একটু লক্ষ্য করে যে বাচ্চাটা আস্তে আস্তে একটু বড় হতে শুরু করে, ওনার কোলে থেকে একটু একটু বড় হতে শুরু করে, মাথা এবং পা 2 সাইড থেকেই প্রসারিত হতে থাকে। তো উনি ব্যাপারটা যখন আন্দাজ করতে পারে তখন উনি বাচ্চাটাকে আরো শক্ত করে জাপড়িয়ে ধরে। তখন রাসেল ভাই এক পর্যায়ে উনি বুঝতে পারে যে এটা আসলে কোনো মানুষের বাচ্চা না, এটা অন্য কোনো কিছু, খারাপ বা শয়তান জিন টিন এরকম কিছু হবে। তো উনি মনে মনে চিন্তা করতে থাকে যে আজকে বাড়িতে যাই, ওকে নিয়েই যাই, এরকম বলতে থাকে আর কি জোরে জোরে, যে আজকে তোকে গরম পানি দিয়ে চোবাবো, এরকম টাইপ কিছু একটা। তখন বাচ্চাটি আরো বড় হতে থাকে। তখন বাচ্চাটির সাথে এক প্রকার দস্তাদস্তি হয়ে যায়। কিরকম যে পা এক সাইডে মাটিতে লাগিয়ে নিছে, আবার মাথাও অপর পাশ থেকে মাটিতে, একদম টানা হেঁচড়া করতে করতেই উনি বাচ্চাটাকে নিয়ে যায় এরকম টাইপ, আর বলতে থাকে তোকে আজকে গরম পানিতে চোবাবো। তো রাসেল ভাই তখন আবার এক পর্যায়ে উনি লক্ষ্য করে যে বাচ্চাটা আবার ছোট হতে থাকে। ছোট হতে হতে এরকম একটা পর্যায়ে যায় সুতার মতো ওনার বগলের নিচ থেকে পাখির মতো উড়ে যায়। তো মূলত উনি ছিল খুবই সাহসী, এর জন্য ওনাকে আর কিছু করতে পারে নাই, ওনার কোনো ক্ষতি করতে পারে নাই। তো রাসেল ভাই আমি পাশাপাশি আরেকটা ঘটনাও শেয়ার করতে চাই। এই ঘটনাটিও আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার নানার বাড়ি থেকে ধানের জমি প্রায়
3 থেকে 4 কিলোমিটার দূর হবে, ওই বাজারের পরই। তো তখন ছিল পাকা ধানের মৌসুম, ধান কাটার সময় হয়ে এসেছে। তো একদিন উনি চিন্তা করে যে আমি মূলত দেখে আসি জমির কি অবস্থা, যেহেতু ধান পাকার সময় হয়েছে বা ধান পাকতেছেও, আশেপাশের মানুষ ধান ঘরে উঠাচ্ছে, আমিও আমার জমিটা ঘুরে দেখে আসি কি অবস্থা। তো যেই কথা সেই কাজ। একদিন উনি বিকেল বেলা রওনা দেয় মূলত ধানের জমিটা দেখার উদ্দেশ্যে যে ধানের কি অবস্থা। তো উনি যায় বাজার পর্যন্ত যাওয়ার পরে যখন ওনার বন্ধুদের সাথে দেখা হয় এবং চায়ের দোকানে আড্ডা দিতে থাকে, তখন ওনার বন্ধুরা বলে, তোর জমি তো পেকে গেছে, ধান মাটিতে পড়ে গেছে, তোর জমিটাও তো খুব আর্জেন্ট বা ইমার্জেন্সি কিছু একটা গড়ে তুলতে হবে, তো এখন কি করবি? আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি। তো উনি বাজার থেকে যাওয়ার পথে একটা কাস্তে কিনে নিয়ে যায় যে ধান কাটবে জমিতে। তো এরকম উদ্দেশ্যে আর কি মূলত। আর তখনকার মানুষ ছিল প্রবাসী এবং তাদের চিন্তা ভাবনা ছিল অন্যরকম আর পরিশ্রমীও। তো উনি জমিতে যাওয়ার পর দেখি আশেপাশের সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তখন আশেপাশের অনেক মানুষই ধান কাটছে। রাতটাও ছিল পূর্ণিমার একটি রাত, চাঁদ ছিল, চাঁদের আলো খুবই সুন্দর, যা নানার অনেক ভালো লাগতেছিল। এবং উনি দেখে যে পাকা জমিতে ধান একবারে শুয়ে গেছে, তখন উনি ধান কাটা শুরু করলো, যে যতটুকু পারি আজকে নিয়ে যাই, কালকে লোকজন নিয়ে এসে ধান কেটে পরে বাড়িতে একেবারে নিয়ে যাবো। এরকম চিন্তা করে উনি ধান কাটা শুরু করলো। ধান কাটতে কাটতে দেখে যে আশেপাশের মানুষও ধান কাটতেছে, আমিও কাটি, এরকম চিন্তা করেই ওনার কাজ শুরু করা। তো ধান কাটতে কাটতে দেখে যে রাত প্রায় 10টা বেজে গেছে, অনেক ধান কাটা হয়ে গেছে এই সময়। তো উনি চিন্তা করতেছে যে বাড়িতে যেহেতু যেতেই হবে, একটি ধানের বোঝা নিয়ে যাই। তখন ওনার সহকর্মী যারা ছিল বা পাশের ক্ষেতে যারা কাজ করছিল তাদেরকে ডাক দিল যে উনি ধানের আটিটা যেন ওনার মাথায় তুলে দেয়, একটু হেল্প করে। তো ওনার আশেপাশের লোকজন এই আটিটা, অনেক বড় এই আটি ছিল, প্রায় অনেক ওজন ছিল। তো আশেপাশের মানুষকে ডাক দেয়, হেল্প করে ওনার মাথায় তুলে দেয় বোঝাটা। তখন উনি এই বোঝা নিয়ে হাঁটতে শুরু করে বাড়ির দিকে রওনা দেয়। তো রাসেল ভাই উনি প্রায় 2 কিলোমিটার হাঁটার পর ওই যে ধানের জমি ওই বের হয়ে এবং কবরস্থান পার হয়ে যে ওনার বাড়িতে পৌঁছাইবে, ওই জমিতে এসে পড়ে। তখন উনি জমিতে পা রাখার পর হাঁটে আবার ওই সেম বাচ্চাটা যেখান থেকে উনি খুঁজে পেয়েছিল ওই জায়গা পর্যন্ত আসে। এবং আজ ছিল তার অন্য ঘটনা। আজকে ঘটনাটা এরকম ছিল যে উনি 2-3টা জমি পার হওয়ার পরেই মূলত একটা লাশ দেখতে পায় সামনে। লাশটির দূরত্ব 10 থেকে 12 ফিট এরকমই হবে, এবং 10 থেকে 12টা কালো কুচকুচে বিড়াল এই লাশটাকে নিয়ে আসছে, লাশটার সামনে বসে আসছে আর উনার দিকে তাকিয়ে আছে। বিড়ালগুলো চোখ ছিল প্রচন্ড লাল। তো রাসেল ভাই এই ঘটনা দেখার পর উনি তো থমকে যায়, একদম স্ট্রিটলি রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং সামনে এগোয় না। উনি বিড়ালগুলোর দিকে তাকিয়ে আছে এবং ওই লাশটার দিকে তাকিয়ে আছে, আর বিড়ালগুলোও ওনার দিকে তাকিয়ে আছে। তখন ওনার শরীর প্রচন্ড ঘামতে শুরু করে। উনি এক পর্যায়ে দেখে যে বিড়ালগুলো লাশটাকে একটু একটু সামনে ঠেলে দিচ্ছে, ওনার দিকে ঠেলে দিচ্ছে, মানে গড়াইলে যেরকম এরকম ভাবে ওনার দিকে গড়িয়ে গড়িয়ে আনতে যাচ্ছে। আর উনিও একটু একটু করে পিছু হাঁটছে, সামনের দিকে তাকিয়ে পা একটু একটু করে পিছনে নিচ্ছে। বিড়ালটা যেভাবে লাশটাকে গড়িয়ে নিচ্ছে, উনিও সেম দূরত্বটুকু বজায় রাখার জন্য উনিও পিছনে ছিল।
তো পূর্ব অভিজ্ঞতার মানুষ এবং অনেক সাহসী লোক এইসব কিছু দেখে অভ্যস্ত, তাই এই ঘটনাটা ছিল ওনার কাছে অন্যরকম একটি ঘটনা, যা খুবই ভয়ঙ্কর। উনি বিশ্বাস করতে পারছিল না। তো তারপরে উনি অনেকটা মনের মধ্যে সাহস জুগিয়ে রাখছিল। তো যাই হোক, বিড়ালগুলো তখন ওনার দিকে লাশটা গড়িয়ে দেয় এবং লাশ থেকে কাপড়ের টুকরো 10 থেকে 12টা বিড়ালি লাশটির কাপড় কামড়ে ধরে টান দিয়ে ছিঁড়তে থাকে। কাপড় ছিঁড়লে যেরকম শব্দ হয় রাসেল ভাই, ঠিক ওই রকম শব্দই লাশটা ছিঁড়ার পর এরকম শব্দই হচ্ছে। এবং তারা লাশের এক প্রান্ত কাপড় ছিঁড়ে অপর প্রান্ত যাওয়ার শেষ করার পর বিড়ালগুলো প্রত্যেকটা বিড়ালই একটা হাঁচি দিচ্ছে। তো এরকম উদ্ভট পরিস্থিতির জন্য উনি কখনোই প্রস্তুত ছিল না। উনি তাকিয়ে এই দৃশ্য দেখতেছে এবং দোয়া দরুদ পড়তেছে এবং আসলে উনি এটাও দেখার চেষ্টা করতেছে যে বিড়ালগুলো লাশটা ছিঁড়ার পর লাশটার ভিতরের অংশ দেখা যায় কিনা। কিন্তু রাসেল ভাই আশ্চর্যজনক ভাবে লাশটার কাপড় ছিঁড়ার পর যেরকম থাকে লাশ ভিতরে এরকম না, আর সাদাই, ভিতরে সবই সাদা। কিন্তু ওনার দিকে এভাবেই গড়িয়ে গড়িয়ে এগিয়ে আছে আর উনি একটু একটু করে বেঁচে পারছেন। তখন রাসেল ভাই যখন উনি শরীরের শক্তি, এত বড় ধানের বোঝা মাথায় আর ধরে রাখতে পারছে না, তখন আর পিছু হাঁটতে পারতেছে না, তখন আসলে উনি চোখ বন্ধ করে অনেক দোয়া দরুদ পড়তে থাকে এবং দেখে যে এটা কোনোভাবেই সামনে থেকে সরে যাচ্ছে না। তখন উনি চিন্তা করে যে আমার এখানে আর সামনে আর যেতেই পারবো না, কোনোভাবেই আর এগোতে পারছি না। তখন উনি চোখ বন্ধ করে ধানের বোঝা সামনে ওদের উপর মেরে ফেলে উনি পিছনে এক দৌড় দেয়। উনি দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে উঠে বাড়ির বারান্দায় গিয়ে হুমড়িয়ে পড়ে আর কি। তখন ওই বাড়ির মালিককে ডাকতে থাকে। ওনার গলার স্বর ছিল ভাঙা এবং আওয়াজ ঠিক মতো আসছিল না। ওই শব্দ শোনার পর এবং হুমড়ে খাওয়ার শব্দ শোনার পর ওই বাড়ির মালিক নানাকে দেখে অজ্ঞান অবস্থায় বারান্দায় পড়ে রয়েছে। তখন মূলত ওনার জ্ঞান ছিল না এবং ওনাকে বাসার মধ্যে, গ্রামে তাদের মধ্যে পারস্পরিক বন্ধন ছিল খুবই ভালো এবং বাসার মধ্যে ঠাঁই দেওয়ার পরবর্তীতে ওনাকে যখন ওনার জ্ঞান ফিরে সকাল 10টা কিংবা 11টার পরে ওনার বাড়ির লোকজনকেও খবর দেয়। ওনারা আসে, দেখে এবং জিজ্ঞাসা করে যে রাত্রের ঘটনা বা রাত্রে কি হয়েছিল। তখন উনি সমস্ত ঘটনা খুলে বলার পর ওনাকে বাড়িতে নেওয়া হয়। বাড়িতে নেওয়ার পর ওনার দুধ এবং গরম পানি, বড়ই পাতা এরকম টাইপ কিছু দিয়ে ওনাকে গোসল করাইতে বলে কবিরাজ। তো রাসেল ভাই সেই কথা অনুযায়ী ওনার গোসল করানোর সময় দেখে যে ওনার শরীর থেকে পিচ্ছিল এক ধরনের পদার্থ বের হচ্ছে। যতই ওনার শরীরে ঘষা হচ্ছে ততই এরকম হচ্ছে। তো কবিরাজ বলছে যতক্ষণ পর্যন্ত এগুলি শরীর থেকে না সরে ততক্ষণ পর্যন্তই শরীর মাজার জন্য, কারণ ওই বিড়ালগুলো হাঁচির সাথে নাকি এটার জড়িত। প্রত্যেকটা হাঁচি নাকি ওনার শরীরে এসে পড়েছে এরকম টাইপ। তো রাসেল ভাই এই অবস্থা শেষ হওয়ার পর নানা প্রায় অনেকদিনই অসুস্থ ছিল। তারপর আল্লাহর রহমতে উনি সুস্থ হন। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। জানি না কেমন লেগেছে এবং ঠিক মতনে গোছায় বলতে পারি নাই, এর জন্য আসলে দুঃখিত। আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। ছোট একটা ঘটনা বলি। রিসেন্টলি আমার কলিগের কাছ থেকে শোনা, ধানমন্ডিতে একটা মসজিদ আছে, তাকওয়া মসজিদ, আমরা সবাই চিনি, আবহানিমার থেকে একদম কাছেই। তো তাকওয়া মসজিদের ঠিক পাশে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় কিছু কিছু ঘটনা খুব র্যান্ডম ঘটতো, রাত হলেই কিছু ঘটনা ঘটতো। তো মাঝখান দিয়ে আমি দেখেছি যে একটা সময় ওখানে র্যাবের পাহারা থাকতো, র্যাবের 2-3টা গাড়ি থাকতো। তো বুঝতে পারিনি কেন রাত হলেই 9টার পরই র্যাবের পাহারা থাকতো।
তো আমার কলিগ সেদিন আমাকে বললেন যে ঘটনাটা আসলে কি, ওনার বাড়ি ওখানেই। তো মানে ওখানকার স্থানীয়রা কমপ্লেন করে, থানায় বেশ কয়েকবার কমপ্লেন করে, কিছু ঘটনা ঘটে রাত 10টা-11টার পরেই ওই জায়গায় কিছু ঘটনা ঘটে। তো আমার কলিগ একদিন রাত্রেবেলা উনি রাস্তা পার হয়ে রিক্সায় ওঠেন, তখন 11টার কিছু বেশি বাজে। তো রিক্সায় ওঠার পর রিক্সাওয়ালা এবং উনি যেতে থাকেন, কিছু দূর যাওয়ার পরেই আবার দেখেন যে রিক্সা ঠিক যেখান থেকে যাওয়া শুরু করেছিল ওখান থেকে আবার যাওয়া শুরু করে। আচ্ছা, এই ঘটনাটা ঠিক 3 থেকে 4 বার ঘটে। তো প্রথমবার ওনার ধাক্কা লাগে, ওনার মনে হয় যে উনি হয়তো ভুল বুঝছেন বা ভুল হচ্ছে কোথাও একটা। দ্বিতীয়বার, তৃতীয়বার উনি ভয় পেয়ে যান এই ঘটনাটা, মানে বেশ কিছু দূর চলে যাওয়ার পর দেখেন রিক্সায় যেখান থেকে উঠেছিল ওখান থেকে আবার যাচ্ছেন। তো উনি রিক্সাওয়ালাকে তখন চিৎকার দিয়ে বলেন, আপনি রিক্সা থামান, আমি নেমে যাব। রিক্সাওয়ালা তখন চিৎকার দিয়ে ওনাকে রিপ্লাই দেয় যে মামা আমি কিছুই করতেছি না, রিক্সা নিজের মতো চলতেছে, আমি কিছুই করতেছি না। তবে রিকশাওয়ালা রিক্সাওয়ালার কোনো কন্ট্রোল নেই এবং রিক্সাওয়ালা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রিক্সা টার্ন করতে পারে না, ঘোরাতে পারে না, থামাতে পারে না। এই ঘটনাটা ঘটে। তারপরে আরেকজন আমাকে পরিচিত, সেও আমার ফ্রেন্ড, সে আমাকে জানায় যে ওই এলাকায় সে হাঁটতে যেত রাত্রেবেলা, তার অফিস করে এসে সে রাত্রেবেলা হাঁটতো, জগিং করতো। তো সে সবসময় হেভি মেটাল গান কানে হেডফোন দিয়ে ছেড়ে তারপর জগিং করতো। তো তাকওয়া মসজিদের ওখান থেকে এসে সে টার্ন করতো, আবার ফিরে যেত। ফিরে যাওয়ার সময় একদিন সে বুঝতে পারে যে তার ঠিক হেডফোনের ভিতরেই কেউ একজন তার সাথে কথা বলছে ফিস ফিস করে। এই ঘটনাটাও তার সাথে এরকম 2-3 দিন হয়। একটা সময় সে খেয়াল করে সে ঠিক যেখান থেকে টার্ন করে মসজিদের ওখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা ঠিক ক্রস করার সময়ই তার সাথে কেউ ফিস ফিস করে কথা বলে। ওকে। এবং সে একদিন পরীক্ষা করার জন্য ওই জায়গাটা 3-4 বার ক্রস করে, জাস্ট বোঝার জন্য যে ঠিক ওই জায়গাতেই পাওয়ারটা কনসেন্ট্রেটেড, এবং ওই জায়গাতেই ওই জায়গাটাতেই সে যখন ক্রস করে সে দেখে যে এটা 3-4টা স্টেপের মধ্যে, সে বলে যে 3-4টা স্টেপের মধ্যে এটা কনসেন্ট্রেটেড। আমি যখনই ওই জায়গাটা ক্রস করি আমার হেডফোনে গান চলতে থাকে ঠিকই, কিন্তু আমি ফিস ফিস করে পরিষ্কার একটা গলার ভয়েস শুনতে পাই। তো তাকে বলি যে তুমি কি শুনতে পাও, সে ওটা বলতে পারে না, সে বলে যে কোনো পিকুলিয়ার কোনো একটা সাউন্ড, কোনো একটা আওয়াজ সে শুনতে পায়। তো এই ধরনের কিছু কথাবার্তা। তো এটাই ছিল আর কি ধানমন্ডি তাকওয়া মসজিদের। এরপরে আমি দেখি যে একটা সময় র্যাবের পাহারা থাকে, 9টার পর থেকে ওখানে র্যাবের গাড়ি থাকে, এবং ওই এলাকায় যারা থাকে তারা মোটামুটি সবাই জানে যে ওই জায়গাটা কতটা ভয়ঙ্কর। ওকে, আনটিল ভেরি রিসেন্টলি। ওকে, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এখন বাবু ভাইয়ের কাছে যাই আরেকটা ঘটনায়। এবং বাবু ভাই, আমরা ছোট ছোট ঘটনা দিয়ে আগে শুরু করব, তারপর আস্তে আস্তে বড় ঘটনায় যাব। শুনি আপনার ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে রাসূল ভাই একজন বৃদ্ধা মহিলার কাহিনী। উনি মিরপুরের কোন একটা জায়গায় ওনার বাসা ছিল আর কি। ওনার পরিবার বর্গ সবাই মারা যায়, মানে একাই থাকতো উনি শেষ পর্যন্ত, এবং ছোটখাটো পেনশনের টাকা নিয়ে কোনো মতো চলাফেরা করতো। তো যেহেতু ওনার বাসাতে উনি একা থাকতো, বাসাটা আপনার দখল করার মতো চিন্তা ভাবনা অনেকেই করতো আশেপাশে, কবে মারা যায়। তো এর জন্য সে যেটা করে, উনি নিজেকে গুটিয়ে নিয়ে আসে, বেশ মানুষের থেকে একটা ডিস্টেন্স তৈরি করে, উনি একলা একলাই থাকে এবং নিজেকে মানে একটু মানে আপনার ক্রেজি একটা নিজের লুক নিজের মধ্যে নিয়ে আসে, যে মানুষ তাকে একটু ভয় পায় ওখানে। এনিওয়ে, তো এরকম আপনার কিছুদিন যেতে যেতে মানে বছরকে বছর, কয়েক বছর যায়, আস্তে আস্তে মহিলাটাকে সবাই একটা মানে ডাইনি টাইপের ভাবা শুরু করে, এবং এক সময় মহিলাটা মারা যায়। তো মারা যাওয়ার পরে ওই এলাকারই কিছু প্রভাবশালী লোক ওর জায়গাটা দখল করে, ওনার জায়গাটা দখল করে, মানে ওই কিছু কাগজপত্র বানিয়ে টানিয়ে ওটা দখল করে নেয়। তো দখল করে নেওয়ার পর ওখানে যখন একটা টিন শেড বাসা তারা নির্মাণ করে, কারণ তখন পর্যন্ত কাগজপত্র কিছু তারা ক্লিয়ার করতে পারেনি, টিন শেড বাসা করে একটা আপনার ঘরটর করে ওখানে ভাড়া দেয়। তো যখন ভাড়া দেয়, ভাড়া দেওয়ার পর ওই যারা থাকতো তারা আর কি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা শুরু করে আর কি। এই যে কাহিনীটা আমাকে বলেছে ওখানকার প্রতিবেশী একজন। তো রাতের বেলা ওই যে বাসায় আপনার নতুন ভাড়াটি আসলো, তার মধ্যে একজন ঘুমিয়ে আছে রাতের বেলা। তো হঠাৎ সে শব্দ শুনছে যে মানে আপনার দরজার কাছে কিটকিট 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 শব্দ হচ্ছে। তো কিটকিট কিট শব্দ হওয়ার পরে সে চিন্তা করে যে রাতের বেলায় হতেই পারে, বাতাস হয়তো জোরে বইছে, এরকম শব্দ হচ্ছে মানে হুড়কা। এবং মিরপুর ওই সময় ধরেন, এটা কাহিনী বলছি 1985-86 এরকম সময়। তো অনেক নির্জন থাকতো আর কি জায়গাটা। তো ওই শব্দ শুনে বলছে মনে হয় বাতাসে করতেছে শব্দটা, শীতকাল। তো তারপরও সে শুয়ে আছে, কিছু বলছে না। তো সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিছুক্ষণ ঘুমিয়ে যায়। তারপর একসময় হঠাৎ করে কোনো একটা কারণে তার ঘুমটা ভেঙে যায়, মানে সে মানে আজব একটা কারণে, যেটা নাকি নর্মালি মনে হয় যে কেউ তার ঘুম থেকে উঠাই দিচ্ছে এরকম। এবং দেখে যে তার মাথার মধ্যে চিন 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 করে একটা ব্যথা হচ্ছে।
এবং সে হঠাৎ করে তাকায় ডান দিকে, দেখে ঠিক তার মুখের খুব কাছাকাছি একটা ওই বৃদ্ধার মুখ, বুড়ি একটা মহিলার মুখ, এবং ঠিক তার দিকে তাকায় আছে, মানে ঝুঁকে তাকায় আছে এরকম, ঠিক মানে সে মুখটা ফিরেই দেখে তার মুখের দিকে, মানে আপনার ঝুঁকে তাকিয়ে আছে, এবং সে বিকট একটা চিৎকার দেয়। এবং এই চিৎকার শোনার সাথে সাথেই তার অন্য রুম থেকে মানুষজন লাফ দিয়ে ওঠে, কি হয়েছে, চোর ডাকাত আসে। আসার পর সে তার বাবা মাকে বলে যে আমি একটু আগে এরকম শুনছি, যে এরকম দেখলাম যে আমার মুখের সামনে কে তাকায় আছে। তো তার মা বলে যে বাবা থাক, হয়তো তুমি স্বপ্ন দেখছো, যাও ঘুমায় যাও, চিন্তা করো না এসে। তো সে বলে আমি খুব ভয় পেয়েছি, আমি ঘুমাতে পারবো না। তো সারা রাত এমনি সে ঘুমাতে পারে না, সে জেগেই থাকে। তো এরকম বলে যে এরপর ফলোইং নাইটস গুলোতে সে এরকম ওই আপনার ওই রুমের মধ্যে উদ্ভট সব মানে কাণ্ড কারখানা ঘটতো আর কি। যেমন ওই তার মাথার কাছে জানালা ছিল, সেই জানালার কাছে ফিসফাস শব্দ শুনতো, কি করতো, হঠাৎ করে বাসার ওই যে আঙিনার মধ্যে কুকুর ডাকা শুরু করতো। তো এরকম ভাবে ওই ছেলেটা দেখতে থাকে। তো ওর মা তারপর থেকে আপনার দুপুরবেলা, ভর দুপুরে প্রায় দেখে ওখানে কিছু কলা গাছ ছিল ঘরটার কোনায়, দেখে যে কলা গাছের কোনায় দুপুরবেলা একটা বুড়ি মহিলা দাঁড়ায় আছে, পিছন ফিরে দাঁড়ায়। একদম দুপুরবেলা তো, মানে দিনের দুপুরে? হ্যাঁ, ভর দুপুর, তখন ধরেন একদম ভর দুপুর, এবং কেউ নাই, দেখে কে যেন দাঁড়ায় আছে, বুড়ি মহিলা। এবং সে দেখে যে চারপাশটা বাউন্ডারি দেয়াল দেওয়া, দরজাটা টিনের দরজা কিন্তু লাগানো, কে কলা গাছের কাছে কে দাঁড়ালো বদ্ধ দরজায়। তো সে ডাক দেয়। সে যখন ডাক দেয় দেখে যে ওই মহিলাটা ফেরার পর সে চেহারা দেখে মহিলাটা, কিন্তু পরক্ষণে সে মহিলাটাকে আর দেখে না। এবং এটা দেখে ওই মহিলাও ভয় পেয়ে তার হাজবেন্ডের সাথে আলাপ করে। এবং তারপরে অনেকে শুনতো যে ওই বাসার সামনে যে রাতের বেলা সন্ধ্যার পরে 7টা 8টা 9টার দিকে দেখতো যে পুরো নিশুতি হয়ে যেত জায়গা, রাস্তাটার মধ্যে কেউ থাকতো না, দেখতো যে ওই বাসার যে গেটের কাছে ওই বুড়িটা দাঁড়ায় আছে এবং কাঁদতো, অনেকে কান্নার শব্দ শুনতো। এবং এগুলা শুনে মানুষ খুব ভয় পায়। এবং তখন যে ওই মহল্লার মধ্যে কিছু মানুষ বলে যে এটা তো ওই মহিলা যে ছিল, যাকে তারা দেখতেছে সেটা সেই মহিলা এই বাসাতেই থাকতো। আচ্ছা। তো যে জায়গাটা দখল করে তাকে বলে যে তুমি তো এভাবে দখল করছো, এটা ঠিক করো নাই, তুমি যদি এটা ন্যায্য পাওনাদার হতে যাও, তুমি তার যেই ওয়ারিশ আছে খুঁজে বের করো, নিকটতম মানে তার ব্লাড রিলেটিভ যেই আছে খুঁজে বের করে তাকে তুমি কিছু দাও, নাহলে এটা তোমার হবে না। তো ওই লোক চিন্তা ভাবনা করে দেখে যে আসলে বাসার মধ্যে এই ধরনের জিনিসপত্র হচ্ছে, এবং সে আসলে প্রেশার ফিল করে এলাকার মানুষ দিয়ে। এবং পরে সে খুঁজে বের করে গ্রামের থেকে তার কোন নিকট আত্মীয় কাউকে না কাউকে, তো তার কাছে যে কিছু সেটেলমেন্ট করে, কিছু টাকা পয়সা তাকে দেয়, এবং পরে বাসাটা মিলাট টিলাট পড়ায়। এবং তারপর থেকে নাকি এই সমস্যাগুলা কমে গেছে। কিন্তু ওই বাসাটা নাকি এখন একটা বিল্ডিং হচ্ছে, যা শুনছি যে ওখানে একটা 5তলা বিল্ডিং হচ্ছে, এবং ওই বিল্ডিং এ নাকি এখনো উদ্ভট কাণ্ড কারখানা ঘটে। আচ্ছা। হ্যাঁ, মানে বিভিন্ন জিনিস মানুষ দেখে, যেমন বিড়াল দেখে, মানুষের ছায়ার মতো দেখে, এখন নাকি বিল্ডিং। এবং যে ঘটনাটা বলছে সে কিন্তু বিল্ডিংটা আমাকে দেখেছে। আচ্ছা। তার ছাদ থেকে ওই বিল্ডিংটা দেখেছে আমাকে। আচ্ছা, ওকে, এই হচ্ছে ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আমাদের একটা পুকুর রয়েছে, যেখানে প্রায় 2-3 এলাকার লোক গোসল করতে আসে। এই পুকুরের পানি আমি কখনো কমতে দেখিনি। সবাই বলে এই পুকুরে নাকি কিছু আছে, যার কারণে পুকুরের পানি কখনো কমে না বা একদম শুকিয়ে যায় না। দেহ দানব এই টাইপের কিছু থাকতে পারে বলে গ্রামের মানুষজন বিশ্বাস করে। পুকুরের পাশেই আমার কাকার ঘর রয়েছে। কাকার ঘরে ওয়াইফাই থাকার কারণে ঘরের পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায়ও এই ওয়াইফাইয়ের নেটওয়ার্ক পাওয়া যেত। আমি যে কাজটি করতাম, রাতের বেলা পুকুর ঘাটে বসে আমার মোবাইলকে এই ওয়াইফাইয়ের সাথে কানেকশন ঘটিয়ে ইউটিউব, ফেসবুক এগুলো চালাতাম। এক রাতে আমি একটি খুব প্রিয় মুভি দেখছিলাম। কখন যে রাত 2টো বা 2:30 বেজে গেছে আমি বুঝতেই পারিনি। ওই দিন আবার আমি হেডফোন ছাড়া ইউটিউবে মুভিটা দেখছিলাম, যার কারণে আশেপাশের ঝিঝি পোকার ডাক, পেঁচার শব্দ মানে পেঁচার ডাক এগুলো আমি শুনতে পাচ্ছিলাম। যদিও বা সেগুলোতে আমার মনোযোগ ছিল না। হঠাৎ আমার কানে অস্পষ্টভাবে কিছু শব্দ ভেসে আসে। আমার মনে হচ্ছিল কেউ আমাকে বলছে, আমাকে সাথে নিয়ে যা।
অনেক কিছু পাবি তুই, আমাকে নিয়ে যাবি, আমাকে নিয়ে যা। আমি ভাবি এটি হয়তো আমার মনের ভুল। আবার আমি আমার প্রিয় সিনেমা দেখতে মনোনিবেশ করি। কিন্তু কয়েক মিনিট পর একইভাবে কেউ আমাকে বলে ওঠে, আমাকে নিয়ে যাবি, আমাকে নিয়ে যা, তোকে অনেক কিছু দেব। এবার আমি সত্যি ভয় পাই। আমি বুঝতে পারি এটা আর আমার মনের ভুল নয়। আমি দৌড়ে রুমে চলে আসি। আমি ওই রাতে স্বপ্নে দেখি যে পুকুর ঘাটে বসেছিলাম সেই পুকুরে আমি গোসল করছি। হঠাৎ কে যেন আমার পা টেনে ধরে। প্রথমে পানির মধ্যে নিয়ে যায়, তারপর পানির মধ্যে থেকে টেনে হেঁচড়ে বের করে আমাকে পুকুরের পাশে থাকা একটি বড় বড়ই গাছের নিচে নিয়ে যায়। এরপর থেকে প্রায় রাতেই আমি এমন স্বপ্ন দেখতাম। আমি দেখতাম নারী অবয়বের কেউ একজন আমাকে অনেক সোনা, হীরা, মণিমুক্তা এগুলো দিতে যাচ্ছে, কিন্তু আমি কিছুই নিতে না চাওয়ায় সে খুব রেগে যেত। তার চেহারাটা আমি খুব ভালো করে বুঝতে পারতাম না। তারপর থেকেই আমার প্রতি রাতেই রাত 2টো কি 3টার দিকে ঘুম ভেঙে যেত। তেমনই এক রাতে আমার ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যায় তখন আমি ঘুম চোখে দেখি একটা লাল শাড়ি পরা নারী অবয়ব আর তার সাথে থাকা একটি বড় আকৃতির অনেক শক্তিশালী গরু আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন ওরা জানে এখনই আমার ঘুম ভাঙবে। আমি খুবই ভয় পাই এবং জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মেয়েটি হঠাৎ লাফ দিয়ে এসে আমার বুকের উপর এসে বসে পড়ে। আমার 2 হাত চেপে ধরে। আমি কোনো নড়াচড়া করতে পারছিলাম না, কিন্তু আমি মনে মনে সূরা পড়তে থাকি। আমার খুব কাছাকাছি আসলেও ওই মেয়েটির চেহারা আমি বুঝতে পারছিলাম না। ঘোমটা দিয়ে ঢাকা ছিল। ঘোমটার মধ্যে মনে হচ্ছিল নিকোষ অন্ধকার, মানে তার মধ্যে কালো দেখা যাচ্ছিল, কিন্তু কোনো চেহারা দেখা যাচ্ছিল না। আমি যখন সূরা পড়তে থাকি তখন একটা পর্যায়ে ওই নারী অবয়বটি আমার শরীরের উপর থেকে সরে যায়। আমি চারদিকে তাকিয়ে দেখি আর কিছুই দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছিল, যার কারণে এই ডিম লাইটের আলোতেই কিন্তু আমি সবকিছু দেখতে পেয়েছিলাম। আমি উঠে লাইট জ্বালাই। ঘরের মধ্যে আমি আর কিচ্ছু দেখতে পাই না। আমি ভাবি হয়তোবা প্রতি রাতের মতো এবারও দুঃস্বপ্নই দেখেছি বা বোবাই ধরেছিল। এই কারণে আমি রাতে আর কাউকে ডাকিনি। পরের রাতে আরো একটি ভয়ানক ঘটনা ঘটে। আমার মনে হচ্ছিল আমার পেছন দিক থেকে গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরেও আমি প্রথমে ফিল করার চেষ্টা করি যে আসলেই কি কোনো গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে নাকি আমার মনের ভুল। আমি স্পষ্ট বুঝতে পারি আমার খাটে আরো একজন শুয়ে আছে এবং আমার পাশে থাকা সেই ব্যক্তিটির নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে, আর ওই ব্যক্তিটি আমার দিকেই ফিরে শুয়ে আছে। কিন্তু আমি তো ঘরে একা ঘুমিয়েছিলাম। কে এলো আমার পাশে? আমি পেছন দিকে তাকাই। ডিম লাইটের আলোতে যা দেখতে পাই তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই ভয়ানক বিকৃত চেহারার একজন মানুষ আমার পাশে শুয়ে আছে। সে কাত হয়ে শুয়ে আছে আর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, আর তার নিঃশ্বাসই আমার ঘাড়ে এসে লাগছিল। আমি প্রচন্ড জোরে এক চিৎকার দেই। আমার চিৎকারে আমার পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। তারা দৌড়ে আমার ঘরে চলে আসে, লাইট জ্বালায়, দেখে আমার ঘরে কিছুই নেই, শুধু আমি রয়েছি। তারা জিজ্ঞেস করে কি হয়েছে। আমি সব ঘটনা খুলে বললাম। সেদিন পুকুর ঘাটে যা ঘটেছিল সেখান থেকে নিয়ে রাত্রে বোবাই ধরা মনে করেছিলাম যেটা, সেটাও বললাম, আর মাত্র যেটা ঘটেছে সেটাও বললাম। পরদিন সকালবেলা আমার বাবা আমাকে সাথে নিয়ে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুর দীর্ঘ সময় ধরে আমাকে ঝাড়ফুঁক করেন। এরপর থেকে অনেক দিন আমি সুস্থভাবে জীবনযাপন করি। ওই বছর ঈদের সময় আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গা থেকে গ্রামে আসে বেড়াতে।
ঘরে স্বাভাবিকভাবেই ঘুমানোর জায়গার কিছুটা অভাব দেখা দেয়। আমি আর আমার ফুফাতো ভাই ওই পুকুরের পাশে থাকা একটি ঘরে চলে যাই ঘুমানোর জন্য। ওই রাতেই আরো একটি ভয়ানক ঘটনা ঘটে। রাত আনুমানিক 3টা বাজে, আর আমার প্রতি রাতেই রাত 3টার দিকে ঘুম ভেঙে যেত। কেন ভেঙে যেত আমি জানতাম না, কিন্তু ভেঙে যেত। ওই রাতে যখন ঘুম ভেঙে যায়, তখন আমি শুনতে পাই বাইরে থেকে আমার পরিচিত কণ্ঠে কেউ একজন ডাকছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কে, কিন্তু তার কণ্ঠটা আমার পরিচিত। আমার ফুফাতো ভাই পাশে ঘুমাচ্ছিল, তাকে আর আমি ডাকিনি। যেহেতু আমার মোবাইল ফোনটি সবসময় আমার সাথে রাখতাম, যেখানেই যেতাম সাথে সাথে আমার ফোনটাও নিতে আমি ভুলতাম না। মনের অজান্তেই আমার মোবাইল ফোনটি আমি সাথে নিয়ে ফেলি। আমি দরজা খুলে যখন বের হই, তখন দেখি ঘর থেকে 20 থেকে 25 হাত দূরে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট বুঝতে পারি এই অবয়বটি সাদা গেঞ্জি এবং লুঙ্গি পরা ছিল। মনে হচ্ছিল সে আমার বয়সী কেউ হবে, কিন্তু সে পেছন ফিরে দাঁড়িয়েছিল, তার মানে আমি তার পিঠ দেখতে পাচ্ছিলাম। আমি বের হওয়ার পর এই অবয়বটি হাঁটা শুরু করে। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করণীয়। আমি মনের অজান্তেই ওই অবয়বের পেছনে পেছনে হাঁটতে থাকি। কিছু দূর হাঁটার পর আমি নিজেকে আবিষ্কার করি আমি একটি হিন্দু পাড়ার পাশে চলে এসেছি। মানে সেখানে সনাতন ধর্মাবলম্বী বেশ কিছু পরিবার বসবাস করে। আর এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কিছুদিন আগেই ওই গ্রামের এক হিন্দু মুরব্বী মারা যান এবং তাকে সেখানে দাহ করা হয়। আমি ঠিক সেই জায়গাতে চলে এসেছি। আমি দেখি সেই অবয়বটি আর কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাই 4-5টি কুকুর আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং ঘেউ ঘেউ শব্দ করছে। মনে হচ্ছিল যে এখনই আমাকে এসে কামড় দেবে, কিন্তু আমাকে কামড় দিচ্ছে না। আমার পকেটে থাকা মোবাইল ফোনটি আমি বের করি এবং মোবাইল ফোনে থাকা টর্চ লাইটটি জ্বালানোর চেষ্টা করি। বারবার জ্বালানোর চেষ্টা করলেও আমি বারবারই ব্যর্থ হচ্ছিলাম। একটি পর্যায়ে হঠাৎ করে মোবাইলের আলো জ্বলে ওঠে এবং ওই কুকুরগুলো দৌড়ে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায় অন্ধকারের মধ্যে। আমি মোবাইলের আলোতে দ্রুত আবার সেই ঘরে চলে আসি। এসে দেখি আমার ফুফাতো ভাই ঘুমাচ্ছে, আমিও পাশে শুয়ে পড়ি দরজা বন্ধ করে দিয়ে। পরের দিন আমার বাবাকে এই ঘটনা আমি খুলে বলি। আমার বাবা আবারও সেই হুজুরের কাছে আমাকে নিয়ে যান। সেই হুজুর আবার আমাকে ঝাড়ফুঁক করে দেন এবং বলেন যে এখন থেকে তোমার আর সমস্যা হবে না। সত্যি তাই। এরপর থেকে এখন পর্যন্ত আমি এই স্বপ্ন আর দেখিনি এবং আমার সাথে তেমন কোনো ঘটনাও ঘটেনি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এন্ড অল দ্য লিসেনার্স অফ ভুট.com। আমি জানি রাসেল ভাই আপনি অলওয়েজ ভালোর দলে থাকেন, তাই জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নাম নাবিলা তাসিন এবং আমি কানাডাতে থাকি। আমার অনেক ইচ্ছা আমি স্টুডিওতে গিয়ে আপনাদের সাথে ঘটনা শেয়ার করব, বাট দ্য প্রবলেম ইজ আই এম আউট অফ বাংলাদেশ রাইট নাও, সো এটা পসিবল হচ্ছে না। বাট আমার অনেক ইচ্ছা আছে যে আমি স্টুডিওতে গিয়ে রাসেল ভাইয়ের সামনে বসে ঘটনা শেয়ার করব। এনিওয়েজ, যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার একজন পরিচিত ভাইয়ার সাথে ঘটেছে। ওনার নাম আসলে আমি মেনশন করতে চাচ্ছি না, ওনাকে রাকিব ভাইয়া নামে মেনশন করছি। এন্ড এই স্টোরিটা ঘটে প্রায় আজ থেকে 7 থেকে 8 বছর আগে। তো এই ভাইয়া থাকতো চিটাগংয়ে, ওনার সাথে একটা মেয়ে রিলেশন হয় যে থাকতো ঢাকাতে। দিন দিন রিলেশনটা অনেক ডিপ হয়। মেয়েটা ভাইয়াকে অনেক লাভ করতো, ভাইয়াও লাভ করতো, ওইরকম চলতে থাকে। ভাইয়া ওই টাইমে স্টুডেন্ট ছিল। এক পর্যায়ে আপুটা ভাইয়াকে বিয়ে করার জন্য প্রেসার দিতে থাকে।
এখন ভাইয়া আনএস্টাবলিশ ছিল, সো বেসিক্যালি ওনার ফ্যামিলি কখনোই এই বিয়েতে রাজি হবে না। একটা আনএস্টাবলিশ ছেলেকে কেউ মেয়েও বিয়ে দিতে চাইবে না। তো এগুলা নিয়ে অলওয়েজ আপুটার সাথে ভাইয়ার অনেক ঝগড়া হতো। এক পর্যায়ে আপুটা ওনাকে বলে, ঠিক আছে আমরা বিয়ে করি, বাট আমার ফ্যামিলির কেউ জানবে না, তোমার ফ্যামিলির কাউকে আমরা বলবো না, এটা জাস্ট আমাদের দুজনের মধ্যে থাকবে, আমি জাস্ট তোমাকে পার্মানেন্টলি পেতে চাই। যাই হোক, অনেক অনেক ঝগড়া হয় ওদের দুজনের মধ্যে, অনেকদিন এটা নিয়ে কথা কাটাকাটি হয়। ভাইয়া টোটালি রেডি ছিল না বিয়ে করতে। এক পর্যায়ে আপুটার প্রেশারে পড়ে উনি রাজি হয় বিয়ে করার জন্য। তো ওরা কোর্ট ম্যারেজ করে রাখে। কোর্ট ম্যারেজ করে রাখার পরে আপুটার আব্বা ছিল অনেক বেশি রাগী। উনি আই থিঙ্ক আর্মির মেজর বা সামথিং কিছু একটা ছিল, অনেক রাগী ছিল। তো তারপর কোনোভাবে উনি জানতে পারে যে ওনার মেয়ের একটা ছেলের সাথে রিলেশন, বাট উনি বিয়ের ব্যাপারে কিছু জানতো না, ওই আপুটার বাবা বা ফ্যামিলি। তো উনি ওই আপুটাকে ফোর্স করতে থাকে যে হ্যাঁ ঠিক আছে, তুই যার সাথে রিলেশন করছিস তার সাথে তুই ব্রেকআপ কর, আমাদের সাথে ওই ছেলের যাবে না। সেকেন্ড কথা হচ্ছে ওই ভাইয়ার আর্থিক অবস্থা বা ফ্যামিলির আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না ওই আপুর তুলনায়, ওই আপুর ফ্যামিলির তুলনায়। যাই হোক, ওনার ফ্যামিলি থেকে আপুটাকে অনেক প্রেশার দিতে থাকে যে রিলেশন ব্রেক করার জন্য, অনেক মেন্টাল টর্চার হতে থাকে। এক পর্যায়ে আপুটা সত্যি কথা বলে দেয় ওনার বাবাকে যে হ্যাঁ উনি অলরেডি বিয়ে করে ফেলেছে। তো এটা শোনার পর তো আরো অনেক বেশি রেগে যায় ওনার বাবা। ফ্যামিলিতে প্রবলেম গুলো অনেক বেশি বেড়ে যায়। তো ওই আপুর বাবা ওই যে রাকিব ভাইয়া ওনাকে ফোন দিয়ে অনেক রকমের থ্রেট দিত যে হ্যাঁ আমার হাতে অনেক পাওয়ার, তুমি আমার মেয়ের লাইফ থেকে চলে যাও, না হলে আমি তোমার ফ্যামিলিতে অনেক প্রবলেম ক্রিয়েট করব, তোমার ফ্যামিলিকে মানে বিভিন্ন ধরনের থ্রেট দিতে থাকে। তো এদিক থেকে আপুটা অনেক অনেক যোগাযোগ করার ট্রাই করতো ওই ভাইয়ের সাথে, বাট কোনোভাবে করতে পারতো না। যাই হোক, কোনো না কোনো ভাবে ওনার কোনো ফ্রেন্ডের মাধ্যমে উনি ভাইকে ফোন দিয়ে বলে যে হ্যাঁ আমি তোমার কাছে চলে যেতে চাই, আমার এখানে থাকাটা খুব ইম্পসিবল হয়ে যাচ্ছে, আমাকে খুবই টর্চার করা হচ্ছে। আসলে এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলার রিজন হচ্ছে আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আপুটা কি পরিমাণ মেন্টাল প্রেশারে ছিল। তো যেহেতু ভাইয়াটাকে ওনার ওই আপুর বাবা ফোন দিয়ে ট্রেড দিয়েছিল, উনি অনেক ভয় পেয়ে যায় এবং উনি বলে যে ঠিক আছে আমাদের মধ্যে যা হয়েছে তুমি ডিভোর্স করে দাও, আমরা কোনো কন্টাক্ট রাখবো না। তা আপুটা অনেক কান্না করে বলে যে কি বলো, তোমার সাথে আমি বিয়ে করেছি, কিভাবে পসিবল, আমরা এখন লিগালি হাজবেন্ড ওয়াইফ। বাট ভাইয়াটা যখন ট্রেডটা মানে ওনার ফ্যামিলির উপর আসে উনি অনেক ভয় পেয়ে যায় ওই আপুর বাবার পক্ষ থেকে। সো উনি বলে দেয় যে না ঠিক আছে, আমার পক্ষে পসিবল না, আমি শুধু আমার নিজের জন্য আমার ফ্যামিলিকে সাফার করতে দিতে পারবো না। তো এটা ছিল লাস্ট কথা ওই আপুর সাথে ভাইয়ার। আপুটা জাস্ট এটাই বলে যে তুমি আমাকে এভাবে কষ্ট দিলা, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিলাম, কিন্তু তুমি সেটা মূল্যায়ন করতে পারো নাই, তুমি লাইফে কোনোদিন হ্যাপি হতে পারবে না। দ্যাটস ইট। এরপর ভাইয়াটার সাথে আর আপুটার কোনো কন্ট্যাক্ট হয় নাই। তো এর 1-2 দিন পর ওই ভাইয়ার কাছে ওই আপুর ফ্রেন্ড কল দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। তো ভাইয়া জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন ওই আপুটার ফ্রেন্ড বলল যে আপুটা সুইসাইড করছে, উনি ওই আপনার ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে মানে সুইসাইড করেছে। তো এটা শোনার পর ভাইয়া তো এটা বিলিভ করতে পারেনি, উনি টোটালি ট্রাস্ট করতেছিল না, উনি বললো না এটা পসিবল না। তখন ওনার ফ্রেন্ড বললো যে হ্যাঁ তোমার জন্যই ও মারা গেছে। তো রাকিব ভাই বললো আমার জন্য কিভাবে, তো বললো যে ও ফ্যামিলি থেকে অনেক বেশি প্রেসারে ছিল, অনেক কষ্টে ছিল, স্টিল ও সবকিছু ছেড়ে তোমার কাছে যাওয়ার জন্য রাজি ছিল, কিন্তু তুমি যখন ওকে একসেপ্ট করে নাও নাই তখন ওর কাছে অন্য কোনো ওয়ে ছিল না, কারণ ওর ফ্যামিলিতে অলরেডি সবাই জানাজানি হয়ে গেছিল, খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সো উনি সুইসাইড করে নেয় ওই আপুটা। এরপর থেকে আসলে প্রবলেম শুরু হতে থাকে ভাইয়াটার সাথে। ভাইয়া তো চিটাঙে থাকতো, এরপর উনি অনেক মেন্টালি ভেঙে পড়ে, নিজেকে অনেক বেশি মানে দোষ দিত যে হয়তো বোনার কারণে এটা হয়েছে। যাই হোক, কয়েকদিন ভালো যায়। এরপর থেকে ভাইয়াটা সব জায়গায় ওই আপুটাকে দেখতে পেত। উনি যখন ঘুমাতে যাচ্ছে মনে হতো ওনার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে এরকম করলা, তুমি কোনদিন হ্যাপি হতে পারবা না,
উনি হয়তো বা খাওয়া দাওয়া করছে, যখন স্পেশালি এটা হতো যখন উনি একা থাকতো, উনার মনে হতো যে ওই আপুটা ওনার পিছনে দাঁড়িয়েছে। তো এভাবে উনি সব জায়গায় আপুটাকে দেখতে পেত। তো উনি দিন দিন খুব মেন্টালি ডিপ্রেস হয়ে যায়, মেন্টালি ভেঙে পড়ে যে ওনার সাথে এটা কি হচ্ছে। উনি কিন্তু অনেক বডি বিল্ডার একজন লোক ছিল, সো উনি ওয়েট লুজ করতে থাকে। তো ওনার ফ্যামিলির সবাই এটা নোটিস করে যে কি হচ্ছে। এখন ওনার ফ্যামিলির কেউ কিন্তু জানতো না যে ওনার এত কিছু হয়ে গিয়েছে। উনি লাস্টে উনি মানে এটা টলারেট করতে না পেরে উনি সব জায়গায়, উনি ইভেন রাতে একা ঘুমাতে পারতো না। ওনার ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের সাথে উনি ঘুমাতো। ওনার ছোট ভাইকে বললো যে প্লিজ তুই আমার সাথে ঘুমা, আমি একা ঘুমাতে পারতাম না। ওনার মা নোটিস করে যে ওনার ছেলে অলওয়েজ কেমন জানি আতঙ্কিত থাকে। তো পরে ওই ভাইয়াকে আস্ক করলো যে তোমার কি সমস্যা বা কি হয়েছে। তো ভাইয়া ফার্স্টে বলতে চায় নাই, লাস্টে যখন ওনার কাছে এগুলো সহ্য হচ্ছিল না, দেন উনি ওনার মায়ের সাথে শেয়ার করে যা যা হয়েছে। তো ওনার মা শোনার পর তো মানে খুব ভয় পেয়ে যায় অ্যান্ড বলতে থাকে যে এত কিছু হয়ে গেল, তুই আমাদেরকে বললি না। যাই হোক, তো এটা ওই ভাইয়া কিন্তু এটা অনেকদিন সাফার করে, প্রায় 2-2.5 মাসের মতো এটা সাফার করবে আপুটাকে দেখা সব জায়গায়। যে উনি হোয়াইট শাড়ি পরে আসতো আর উনি এটাই বলতো যে তুমি কোনোদিন হ্যাপি থাকতে পারবা না, ভাইয়াকে এটাই বলতো যে হ্যাপি থাকতে পারবা না। যাই হোক, তো এরপর ওরা একটা হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পর কিছু রিচুয়ালস করে, এগুলো আসলে আমি ডিপলি জানি না কি কি হয়। যেটাই হোক, আস্তে আস্তে ওই ভাইয়াটা ওই আপুটাকে দেখা বন্ধ হয়ে যায়, ওনাকে আর দেখতো না। যাই হোক, ওই ভাইয়া এখন বিয়ে করেছে, বাট দ্য প্রবলেম ইজ উনি কখনো ওনার বউকে মানে কি বলবো লাভটা করতে পারেনি। স্টিল এখন উনি সংসার করছে, কিন্তু ওনার বউর সাথে অলওয়েজ ওনার অনেক ঝগড়া হয়। উনি অনেক অনেক মানে ইরিটেট ফিল করে যখনই ওনার বউকে দেখে বা ওনার বউয়ের ম্যাটারে কোনো কথা হয়। ইভেন আমিও যদি আস্ক করি ভাইয়া ভাবি কেমন আছে, উনি অনেক রেগে যায়। হি ওয়াজ লাইক ডোন্ট আস্ক মি অ্যাবাউট হার, মানে অনেক অনেক বিরক্ত ওনার ওয়াইফের উপর। সো আমি জানি না আসলে এটার সাথে ওই আপুটাকে সব জায়গায় দেখার রিলেশন আছে কিনা, বাট আই স্টিল ফিল লাইক যেহেতু আপুটা বলেছিল যে ওনাকে হ্যাপি থাকতে দিবে না, মেবি ওই কারণে এটা হচ্ছে। ওনার ওয়াইফের সাথে ওনার রিলেশনটা কখনোই নর্মাল হয়নি। যাই হোক, আমি জানি না এই স্টোরিটা তো ভয়ের কিনা, বাট আমার কাছে খুব ভয় লেগেছিল যখন আমি শুনেছিলাম লাইক আপনার পিছনে এভরিওয়্যার কেউ থাকছে, যখনই আপনি একা, যখনই অন্য কোথাও যাচ্ছেন আপনার মনে হচ্ছে পিছন পিছন কেউ আসছে, এবং যাকে আপনি এক টাইমে বিয়েও করেছিলেন, লাইক শি ইজ লাইক ইউর ডেড ওয়াইফ, শি ইজ এভরিওয়্যার। আপনি যেখানে যাচ্ছেন, আপনি খাচ্ছেন, উনি আপনার পাশে বসে আছে, বা আপনি শুতে যাচ্ছেন, উনি আপনার পাশে বসে আছে। সো আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিল ব্যাপারটা। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।